আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি, আপনাদের প্রিয় হোস্ট। আশা করি আপনারা সকলে বেশ ভালো আছেন। বরাবরের মতোই আজকে আমরা আপনাদেরকে শোনাবো একটি প্রেমের কাহিনী, একটি জিনের গল্প, যে ঘটনাটি শুনলে আপনারা সকলে কাঁদতে বাধ্য হবেন। আজকের ঘটনাটি একটু স্পেশাল, কারণ আজকে আমি এমন একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেই ঘটনাটি একসঙ্গে হৃদয় বিদারক, সে সঙ্গে রোমান্টিক এবং আরও কষ্টের বেশ কিছু অধ্যায় আছে। সাধারণ একজন বালক, যে কিনা একজন সাধারণ মাদ্রাসার ছাত্র ছিল, যে পরবর্তীতে একটা পরীর দেখা পায়। সে খুবই অসহায় দরিদ্র ঘর থেকে বিলং করত, কিন্তু পরবর্তীতে তার সঙ্গে এমন এমন কিছু ঘটনা ঘটে, তার যাত্রা হয় জিনের জগতে, পরীর সাথে পরীর জগতে। সেখান থেকে সে নানান ঘটনার সাক্ষী হয় এবং পরবর্তীতে সেই পরী মেয়েটার প্রেমে পড়ে। আজকে আমি আপনাদেরকে সেই ঘটনাটি শোনাব। আমার এক চাচাতো ভাইয়ের সঙ্গে ঘটা ঘটনা। তার নাম ছিল মিরাজ। মিরাজ একজন মাদ্রাসার ছাত্র ছিল, বেশ ভালো এবং ব্রাইট ছাত্র, যা কিনা অনুপূরমান বাস্তবতা থেকেও অনেকটা ঊর্ধ্বে। আপনারা সকলে শুনলে আশা করি পছন্দ করবেন। আজকের পুরো গল্পে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে থাকব এবং আপনারা আশা করি এই ঘটনাটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। যারা মেগাবক্সকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নিয়মিত ভৌতিক এবং নানান ধরনের গল্প শুনতে পছন্দ করেন, বিশেষ করে জিন পরি এবং সেই সঙ্গে ভূতের গল্প, অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের ঘটনায়। এটি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। আমার চাচাতো ভাইয়ের নাম ছিল মিরাজ। মিরাজ একজন হুজুর ছিলেন। সে যখন পড়াশোনা করত বা মাদ্রাসায় পড়াশোনা করত, তখন মূলত তার সঙ্গে এই ঘটনাটি ঘটে, যখন সে মাদ্রাসায় একা একাই যাতায়াত করত এবং আমাদের গ্রামেই সেই মাদ্রাসাটা ছিল। মাদ্রাসা আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ছিল এবং সেইখান থেকেই যাত্রাপথে এক গভীর রাতে মিরাজের সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে এবং সেই ঘটনার সাক্ষী আমাকে সে নিজে বানায়। কারণ সেই পরী মেয়েটাকে বা মিরাজের সেই পরী স্ত্রী বা প্রেমিকা যাকে বলে, তাকে আমি দেখেছি এবং আমি জানি সে দেখতে কেমন। আমি জিনদের সম্পর্কে আগে তেমন কোনো কিছু বিশ্বাস করতাম না। আমি একজন জেনারেল লাইনের ছাত্র ছিলাম। তবে মিরাজের কাছে এই ঘটনাগুলো যখন শুনতাম, তখন নিজের কাছে বিশ্বাস হতো না যে এরকম কোনো কিছু হতে পারে নাকি। না, এইটা আসলে মিথ্যা কথা বলছে ও। কিন্তু পরবর্তীতে যখন ও আমাকে ওর ওই জিন প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিল, দেখা করালো, তখন আমি বিষয়টা আসলে অবলোকন করতে পারলাম যে না, আসলে এরকম কোনো কিছু ঘটতে পারে বা এরকম কোনো কিছু আছে যেটা কিনা মানুষের সঙ্গে ঘটে। তো আজকে আমি আমার চাচাতো ভাই মিরাজের জীবনের ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘটনাটি ঠিক যেভাবে এসেছে আমাদের কাছে, আমি আপনাদেরকে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। ঘটনাটির সময়কাল 2008। তখন আমার বয়স সবে মাত্র 15-16 বছর। আমার আব্বা আমাকে জেনারেল লাইন থেকে ছাড়িয়ে মাদ্রাসা লাইনে ভর্তি করিয়ে দিলেন। আমার নাম মিরাজ। আমি মোটামুটি একটা দরিদ্র পরিবারের সন্তান। আমার দাদি চেয়েছিলেন আমাকে কোরআনের হাফেজ বানাবে। তবে ওই বয়সে মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনের হাফেজ হওয়া আমার জন্য কিছুটা টাফ ছিল, কারণ আমি তখন জেনারেল লাইনের অনেকটা পড়ে ফেলেছি। এই অবস্থায় আমাকে নতুন করে সেখানে ভর্তি করিয়ে দেওয়ার এই যুক্তিটি আমার আসলে মাথায় আসছিল না। আমার দাদিজান কেন এই কাজটা করলেন বা আমার যে চাচা বাবা ছিলেন তিনি এই কাজটা কেন করলেন আমার আসলে মাথায় আসছিল না তখন। তো ওই সময়টাতে মোটামুটি আমি ভালোই কোরআন শরীফ পড়তে পারতাম। আমি আমাদের মক্তবে পড়েছি, পাশাপাশি আশেপাশের অনেক হুজুরের কাছে আমি পড়েছি ছোটোবেলায়, এবং আমি মোটামুটি ভালো কোরআন শরীফ পড়তে পারতাম। তো মাদ্রাসায় যাওয়ার পর আমাকে আর তেমন বেগ পোহাতে হয়নি। আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়, তখন আমার বয়স 13 কি 14 বছর হবে। তো ওই সময়টাতে আমি মাদ্রাসায় যখন ভর্তি হওয়ার পর আসলে আমি মাদ্রাসায় থাকতে চাইতাম না। আমার চঞ্চল ভাব ছিল প্রচুর পরিমাণে। ইচ্ছে করতো যে সারাদিন মাঠে মাঠে দৌড়ে বেড়াই, পুকুরে গোসল করে বেড়াই। মানে মাদ্রাসার একটা আটকা জীবন, যে আটকা জীবনটা আসলে আমাকে এখানে আটকে ফেলেছিল। একটা বোর্ডিং টাইপ, খুব ভোরে ঘুম থেকে উঠতে হতো, তারপরে আবার টাইম টু টাইম সমস্ত কিছু করতে হতো। তো এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগছিল না। তো যার কারণে আমি কী করতাম, যেহেতু মাদ্রাসাটা আমাদের গ্রামেই ছিল, সেহেতু মাদ্রাসা থেকে আমি নিয়মিত পালিয়ে আসতাম।
নিয়মিত পালিয়ে আসা বলতে সকালবেলা যখন যেতাম, তো ওই টাইমটাতে আমি মাদ্রাসায় পড়তাম সকালের খাওয়া শেষ করে, তারপর চলে আসতাম। সারাদিন আর মাদ্রাসায় যেতাম না। হুজুর আমাকে পুরো মাদ্রাসা ঘুরে খুঁজে বেড়াতো যে এই ছেলে কোথায় গেছে। আমার বাসায় প্রায় প্রতিদিনই বিচার আসতো। এবং একদিন আমার আব্বা, পাশাপাশি আমার দাদি আর আমার চাচারা মিলে আমাকে হচ্ছে গিয়ে মাদ্রাসায় ওনাদেরকে ডেকেছে আসলে, যে আপনাদের ছেলেকে নিয়ে যান, তিনি আসলে পড়তে চান না বা ইয়ে করেন না। এমনিতে আমার পড়াশোনার ধার বেশ ভালো ছিল। আমি আমার কণ্ঠস্বর সব থেকে বেশি মধুর ছিল। যখন আমি কোরআন তিলাওয়াত করতাম বা কোনো একটা সূরা কিরাত তিলাওয়াত করতাম, আমি ততদিনে মাদ্রাসায় প্রায় 6 মাস ভর্তি হয়েছি। 6 মাসে মনে হয় প্রায় 100 দিনের উপরে আমি মাদ্রাসায় কামাই করেছি। এটা তো স্কুল না। আমি স্কুলে পড়তাম, তখন হয়তো স্কুলে যেতাম না, স্কুল কামাই করতাম। তো ওইটা যখন আমি মাদ্রাসায় করতে লাগলাম, তখন ওই সকলকে ডাকলো। আমার কণ্ঠস্বর খুব ভালো ছিল বলে হুজুর আমাকে দিয়ে সমস্ত কিছু করাতেন। কিন্তু আমাকে ওইরকমভাবে তিনি কখনো এরকম গার্ডিয়ান ডাকেননি। তো গার্ডিয়ান ডাকলো, ডাকার পর আমার আব্বা আমাকে তো বাড়িতে উঠতে দিবে না, বলল তুই যদি বাড়িতে যাস তাহলে অনেকটা এমন কথা বললো যে আমাকে আর বাড়িতে যাওয়া হবে না বা এখানেই থাকতে হবে। আর হুজুরকে বললো যে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন ওর সঙ্গে, মারধর বা যেটা ইচ্ছা। তো ওই ঘটনার পর থেকেই মূলত হচ্ছে আমার জীবনে নেমে আসলো আরেক দুর্বিষহ অধ্যায়। আমি মাদ্রাসা থেকে বের হতে পারতাম না। হুজুর সম্পূর্ণ পারমিশন পেয়েছে এখন। তারপর হচ্ছে গিয়ে আমি চাইলেই এখন কোথাও যেতে পারতাম না, বা বাড়িতে শুধুমাত্র 3 বেলা খাওয়ার উদ্দেশ্যে যেতাম। আর ওই সময়টাতে মাদ্রাসাতে আমার চলে আসতে হইতো। এটার কারণ হচ্ছে গিয়ে আমাদের 3 বেলা খাওয়ার জন্য ছুটি দিত। আমার বাড়িটি যেহেতু কাছে ছিল, সেহেতু বাড়িতে যেতাম খেতে। তো এরকম করে আমার সময় বেশ ভালোই কাটছিল। মাদ্রাসা লাইফে তখন প্রায় 1.5 বছর কেটে যায়। এই 1.5 বছর আমি মাদ্রাসায় তখন মোটামুটি মনোযোগ দিয়ে পড়তে থাকি। তো আমার বয়স তখন 16 সামথিং বা একটু বেশি হবে, আমার খেয়াল নেই। তো ওই সময়টাতে মূলত হচ্ছে হুজুর আমাকে বিভিন্ন জায়গায় পাঠাতে লাগলেন। যেমন হয় না, ওই যে অনেক বাড়িতে মিলাদ এর অনুষ্ঠান হয়, বা অনেক বাড়িতে মানুষ মারা গেলে সেখানে কোরআন তিলাওয়াত করার জন্য কিছু ছাত্রদেরকে পাঠায়। তো আমাকেও ঠিক ওরকম একটা জায়গায় পাঠালেন হুজুর, এবং বললেন যে তুমি সেখানে যাও, সেখানে গিয়ে হচ্ছে গিয়ে তুমি এরকম করে কোরআন তেলাওয়াত করবে। তো একটা মিলাদ মাহফিল বা দোয়ার অনুষ্ঠানের বাড়ি ছিল। তো সেই রাতে মূলত আমার সঙ্গে ঘটনাটি প্রথমবার ঘটে। আমি আসলে সেদিনকে বিশ্বাস করতে পারিনি, বা আমি ভয় পেয়েছিলাম বেশ খানিকটা। ভয় পাওয়াটাই স্বাভাবিক বিষয়। তো সেই রাত্রেবেলা আমি আমাদের মাদ্রাসা থেকে প্রায় 7-8 গ্রাম পরে আমাদের 7-8 জন ছাত্র বন্ধু 3টা সাইকেল নিয়ে আমরা সেইখানে রওনা দিলাম। এবং মূলত ওইখানে অনুষ্ঠান ছিল হচ্ছে কি একটা মিলাদের অনুষ্ঠান, দোহা মাহফিলের অনুষ্ঠান। তবে সেইখানে আরেকটা কাণ্ড ঘটে গেল সেদিনকে, যেটা কিনা আমাদেরকে সেখানে থাকতে বাধ্য করেছিল। আমরা সেখানে দোয়া মাহফিলে গিয়েছিলাম, আমাদের দুপুরবেলা খাওয়ার অনুষ্ঠান ছিল। তো খাবার খেতে খেতে মোটামুটি 4টা বেজে গেল। এরপর আসরের নামাজ পড়ে আমরা ওইখান থেকে হাদিয়া নিয়ে বেরিয়ে পড়ব। আমার কিন্তু কণ্ঠ এবং কোরআন তেলাওয়াতের কণ্ঠ মাশাআল্লাহ বেশ ভালো, এখনও বেশ ভালো। তো ওই অবস্থায় আমি সেইখানে তেলাওয়াত করলাম বা সমস্ত কিছু করার পর চলে আসব। ঠিক সেই মুহূর্তে ওনাদের বাড়ির যে মুরব্বী ছিলেন, ওনাদের সম্ভবত দাদি বা কিছু একটা হয়, সেই মুরব্বীটা আচমকা মানে মৃত্যুর খবর আসলো। এখন এই অবস্থায় আমাদেরকে তো আর এখান থেকে ওনারা যেতে দিবেন না, মানে আমাদেরকে আবার এখানে কোরআন তিলাওয়াত করার জন্য বা দোয়া দুরূদ করার জন্য ওনারা অনুরোধ করলেন। তো আমি এই অবস্থায় হুজুরকে ফোন দিলাম। আমাদের এক বড় ছাত্র ভাইয়ের কাছে একটা ফোন ছিল, বাটন ফোন। হুজুরকে ফোন দেওয়ার পর বললাম যে হুজুর কি করব। তো হুজুর বললেন তোমরা থাকো, যতক্ষণ ওরা থাকতে বলে থাকো, তোমাদেরকে রাতের খাবার খাইয়ে একবারে পাঠাবেন, তোমরা চিন্তা করো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে হুজুর। তো এমনিতেই আমরা একটু ক্লান্ত ছিলাম। আমরা মাগরিবের পর থেকে কোরআন তিলাওয়াত শুরু করলাম আর কি। তো এশার আগ পর্যন্ত আমরা সমস্ত ছাত্ররা 7-8 জন ছিলাম, সমস্ত ছাত্ররা মিলে কোরআন তিলাওয়াত করতে লাগলাম। তো একটা পর্যায়ে রাত্রেবেলায় দাফন কাফনের ব্যবস্থা করার হলো, মানে এলান হলো যে রাত্রেবেলায় দাফন কাফন করা হবে। যেহেতু ওনার আত্মীয় স্বজন তেমন বাইরে কেউ নেই, যেহেতু মাইয়াতকে যত দ্রুত কবর দিয়ে দেওয়া উচিত ততই ভালো। তো ওই কথা চিন্তা করে ওনাকে হচ্ছে গিয়ে তখন কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, আর আমরা সকলে মিলে চলে আসতে লাগলাম। তো আমাদের যে সিনিয়র ভাইরা ছিল আর পাশাপাশি হচ্ছে আরও কিছু ছাত্র বন্ধুরা ছিল, ওরা অলরেডি আগে চলে গেছে। তবে আমি সেটা দেখি নাই। আমার সঙ্গে যে এসেছিল
যে ছোট, আমার থেকেও ছোট হবে, তবে ও আমার অনেক আগে ভর্তি হয়েছে এবং আমার থেকে বেশ ভালো, মানে পড়াশোনায় বেশ ভালো এবং অনেক পারা মুখস্থ করে ফেলছে, হাফেজ হয়ে যাবে হয়তো, কিন্তু আমি ততদিন অতটুকু কমপ্লিট করতে পারি নাই। তো ওই অবস্থায় আমি ওকে সাইকেলের পেছনে নিয়ে আমি একা একাই আসছি। তো আমি আবার ওই দিককার রাস্তা খুব একটা চিনি না, ও মোটামুটি ভালো মতো চেনে না। তো আমরা যে রাস্তা ধরে আসছিলাম, আসার পথে ওই রাস্তাটা আমি আসলে আমার খেয়াল নেই কোন দিক দিয়ে আসছি, তো আমি ডানে যাওয়ার বদলে বামে চলে আসছি। তো বামের রাস্তা ধরে যখন আমি আসতেছিলাম, কেন যেন রাস্তাটা অপরিচিত মনে হচ্ছিল এবং অনেকটা পথ চলে আসছি, এবং সাইকেল চালাতে 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 হঠাৎ করে দেখি রাস্তা শেষ। তো ওইটা দেখার পর আমরা বুঝতে পারছি যে আসলে আমরা পথ ভুল করছি, বা আমার এখন এত রাতে কাউকে যে জিজ্ঞেস করব, সেই জিজ্ঞেস করার উপায়ও নেই, কারণ কাকে জিজ্ঞেস করব, কোনো মানুষজন নেই। 10টা 10:30 বেজে গেছে রাত, তখন কোনো মানুষজন আশেপাশে নেই, পুরো জনমানবহীন। তো ওই অবস্থায় আমরা সাইকেলটা থেকে নামলাম। নামার পর ওই ছোটো ভাই বলতেছে যে, ভাইয়া, মিরাজ ভাই, আমার খুব ভয় লাগতেছে, আমি কি করব? তো আমি তখন বললাম, থাক, ভয় লাগার দরকার নেই, আমি আয়াতুল কুরসি পড়তেছি বা আমি সূরা তিলাওয়াত করতেছি, এখানে যদি কোনো ভৌতিক কোনো কিছু থাকে তাহলে আমাদেরকে হয়তো ক্ষতি করবে না, তুমি চিন্তা করো না। তো ওই অবস্থায় তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি তখন কোরআন তিলাওয়াত করতে লাগলাম এবং সাইকেল চালাতে লাগলাম ওই রিটার্ন পথেই। সামনে কাঁচা রাস্তা, আর হচ্ছে ওইখানে বড় বড় গাছ আছে, আশেপাশে বন জঙ্গল দিয়ে ভরা। এরকম একটা রাস্তায় চলে আসবো আমি ভাবতেও পারি নাই। আমাদের কাছে একটা টর্চ লাইট ছিল। আমাদের মাদ্রাসার লাইফে প্রত্যেকের কাছে একটা টর্চ লাইট থাকে, কারণ রাত্রেবেলা আমরা খাবার জন্য বাড়িতে যাই। তো ওই অবস্থায় হচ্ছে টর্চ লাইটটা জ্বালিয়ে আমরা আসতেছিলাম। তো হঠাৎ করেই একটা বড় অশ্বত্থ গাছ আছে, অশ্বত্থ গাছ চিনেন কিনা জানি না। তো ওই অশ্বত্থ গাছের কাছে যখন আসলাম, আমি কিন্তু তখন কোরআন তেলাওয়াত করতেছি একদম ছাড়া কণ্ঠে। আমার আবার ছাড়া কণ্ঠে খুব সুন্দর কোরআন তেলাওয়াত হয়, গানও গাইতে পারি বেশ ভালো। তো তেলাওয়াত করছিলাম, ওই মুহূর্তে হঠাৎ করেই খেয়াল করলাম যে ওই অশ্বত্থ গাছের উপর থেকে বিশাল বড় আকৃতির একটা পাখি ডানা মেলে, সম্পূর্ণ সাদা রঙের ডানা মেলে এই পাশ থেকে ওই পাশের জঙ্গলে চলে গেল। এবং ওই সময়টা থেকেই আমি বারবার কেন যেন খেয়াল করছিলাম পেছনে কেউ একজন আমাদের হেঁটে আসছে এবং ডানা ঝাপটাতে ঝাপটাতে আসছে। কয়েক দফা আমি পেছনে তাকিয়েওছি, কিন্তু আসলে তখন আমার শরীরে লোম দাঁড়িয়ে গিয়েছিল ভয়ে। আমার পেছনে যে ছোটো ভাই ছিল, ওকে বলতেছি তুই দোয়া দরুদ পড়, আয়াতুল কুরসি পড়। তো পড়তেছে। তো আমার মূলত হচ্ছে রাস্তা ভুল করে দিকে আসার পর থেকেই খুব ভালো একটা বাতাস বইছে, আমি ঘেমে গিয়েছিলাম। তো বাতাসে তখন একটু একটু পরাণ জোড়াচ্ছিল। কিছুটা পথ যাওয়ার পর আমরা যখন সেই ব্রিজের কাছাকাছি চলে আসলাম, যেই ব্রিজের কাছ থেকে মূলত আমরা রাস্তা ভুল করেছিলাম, পথ ভুল করেছিলাম, তো সেই রাস্তা দিয়ে ব্রিজের কাছাকাছি আসলাম। তো আসার পর তখন আমি ব্রিজের ওপর এসে দাঁড়িয়েছি, হাঁপিয়ে গেছি পুরোটা। এবং এই ব্রিজের পার হওয়ার পরে হচ্ছে বাজার। তো এখানে দাঁড়ানোর পর আমি প্রচুর পরিমাণে হাঁপাই গেছি, কারণ সাইকেল প্রচুর দ্রুত গতিতে চালাইছি। আর মনে হচ্ছিল যে কেউ আমাদেরকে ফলো করতেছে, এবং 2 দফা আমি ওই পাখিটাকে আমার সামনে দিয়ে উড়ে যেতে দেখছি। তো এই জিনিসটা দেখার পর আমার এত পরিমাণ ভয় লাগছিল যে আসলে বলে বোঝাতে পারবো না। তো ওই সময়টাতে দেখলাম বাজার থেকে একজন লোক হেঁটে আসতেছে। বাজার তখন খোলা ছিল, একটা দোকান। তো আমি তখন বললাম যে অমুক গ্রামের রাস্তাটা কোন দিকে? তখন বললো কি যে সোজা গিয়ে ডানে যাবা। তো আমাদেরকে হাঁপাতে এবং ঘামতে দেখে উনি জিজ্ঞেস করলো যে তোমরা কোথায় গিয়েছিলে বা কোন দিক থেকে আসলে? তো আমি তখন বললাম যে ওই দিকটাই। তো ওই লোকটা তখন একটু চোখ বড় বড় করে ফেললো, বললো কি বলছো? ওই দিকটা তো রাতের বেলা মানুষ যায় না, বড় বড় লিচুর বাগান আছে, তারপর একদম শেষ মাথায় কাঁচা রাস্তা পার হয়ে একটা শ্মশান ঘাট আছে, ওদিকে রাতের বেলা কেউ যায় না। তো তুমি কিসের জন্য গিয়েছিলে, বা মানে ওইখানে কি করতে গিয়েছিলে? তোমাদের তো দেখে মনে হচ্ছে মাদ্রাসার ছাত্র। তো লোকটা ছিল হিন্দু, ওনার নাম ছিল হচ্ছে গোবিন্দ। উনি আমাকে বললো যে আমি গোবিন্দ পোদ্দার, আমার বাড়ি ওই জায়গায়। তো ওর পরে রাত্রেবেলা আমরা কখনই যাতায়াত করি না, ওই জায়গাটা একটু খারাপ, সম্ভবত কোনো কিছুর আচর আছে। তো এই কথা শোনার পর তখন আমরা আরও বেশি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে তখন উনি বললো কিছু, যাও চলে যাও, তোমরা যেহেতু হুজুর, কোনো সমস্যা হবে না, তোমাদের সঙ্গে আল্লাহর দোয়া আছে বা ওনার হাত আছে, কিছু হবে না, তুমি চলে যাও। তো ওনার এই মতাদেশ শুনে আমার কাছে খুব ভালো লাগলো যে উনি আমাদের ধর্মের প্রতি বেশ সম্মান করেন। তো তারপর এখান থেকে আমি সাইকেল চালিয়ে সোজা বাড়ির দিকে চলে আসলাম, মাদ্রাসার দিকে আসলাম। মাদ্রাসায় এসে অন্যান্য ছাত্র ভাইরা চলে এসেছে। তো হুজুর আমাকে বলতেছে যে তুই কই গেছিলি, হ্যান তেন, রাত প্রায় তখন 12টা বেজে গেছে। তো আমি তখন বললাম যে হুজুর এরকমভাবে, হুজুর মূলত মনে করতেছে যে আমি শয়তানি করতেছিলাম বা এরকম কোনো কিছু, কিন্তু আসলে ঠিক তা না, আমি তো হারাই গেছি, সত্যি কথাটা আমি জানি বা বুঝতে পারতেছি। তো ওই অবস্থায় তখন আমি হুজুরকে বললাম এই ঘটনা। হুজুর বললো কি যে ঠিক আছে যা। তো ওই দিনকে রাত থেকেই আমার শরীরের মধ্যে প্রচণ্ড পরিমাণ জ্বর, মানে জ্বর কাকে বলে আর কি, মানে এক রাতের ভিতরে ভয়ে আমি প্রচণ্ড পরিমাণ ভয় পাইছিলাম। ভয়ে আমার শরীরে পুরোপুরি জ্বর চলে আসছে। তো এই জ্বরের মধ্যে আমি ওই দিনকে রাত্রিবেলা তো মামা বলে কাতরাইছি, আর আমার মাঝখানে বারবার
কেন যেন জেগে জেগে উঠছিলাম ঘুম থেকে। তো ওইটার জন্য পুরো রাত আমি ঘুমাইতে পারি নাই। আর মূলত হচ্ছে গিয়ে ভয় পেয়েছি। আর হুজুর পরবর্তীতে ফজরের আগে হচ্ছে যখন দেখলো যে আমি উঠতেছি না, তখন তিনি এসে আমাকে ডাক দিলেন এবং আমার কপালে হাত দিয়ে দেখলেন যে আমি জ্বরে পুরো ভাসতেছি। তো এই অবস্থায় হুজুর তখন বুঝতে পারলেন যে গতকালকে নিশ্চয়ই কোনো কিছু একটা দেখে ভয় পাইছি। তো আমার পেছনে যে ছিল ওরও মোটামুটি হালকা জ্বর। তো হুজুর আমাদের দুজনকে দেখেই বুঝতে পারলো যে আমাদের শরীরে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোনো কিছুর আচর হয়েছে বা কোনো কিছু দেখে আমরা ভয় পেয়েছি। তো ওই কথা বলার পর হুজুর আমাকে তুলে ওষুধ খাওয়ালেন এবং সেই সঙ্গে তিনি দোয়া দরুদ করে ঝাড়ফুঁক করে দিলেন আর কি, যাতে করে কোনো আচর থাকলে সেটা নেমে যায়। তো যাই হোক, ওইদিনকে দুপুর পর্যন্ত আমি মাদ্রাসায় ছিলাম। তারপর আমার বাড়িতে খুব খবর দেওয়া হলো। আমি বাড়ি থেকে লোকজন আসলো, আসার পর আমাকে বাড়িতে নিয়ে গেল। তো আমার আব্বা হচ্ছে চাষি মানুষ, উনি সবসময় চাষ খেত নিয়েই থাকতেন। আম্মা এবং দাদি ওনারা এসে আমাকে হচ্ছে গিয়ে মাদ্রাসা থেকে নিয়ে গেল বাড়িতে। নিয়ে যাওয়ার পর আমাদের যে বাড়ি ছিল, বাড়িটা একদম ভিটার উপরে ছিল, মানে পুরো মহল্লার শেষ বাড়ি হচ্ছে আমাদের। এবং এর এক পাশে হচ্ছে গিয়ে গহীন ভিটা। আর আমি যে ঘরে ঘুমাই সেই ঘরের জানলা খুললে পেছনে যে ভিটা আছে, শুনশান ভিটা, সেটা একদম পুরোপুরি দেখা যায়। তো ওই রাত্রেবেলা আমি আমার ওই ঘরে ঘুমানোর এক পর্যায়ে রাত্রেবেলা আমি তো জ্বরে ভাজা ভাজা হচ্ছি, জানলা খোলা। তো জ্বরের ঘরে হঠাৎ করে খেয়াল করলাম যে ভিটার ওই প্রান্ত থেকে, মানে যে অন্ধকার থাকে সেই প্রান্ত থেকে কোন একটা পাখি, মানে সম্পূর্ণ সাদা রঙের একটা পাখি, গায়ে জল করে আলো জ্বলছে, সে আমার দিকে এগিয়ে আসছে এবং একদম তার পুরো শরীরটা চকচক করছে। তো সে যখন ওই দূর থেকে আসছিল মনে হচ্ছিল একটা পাখি উড়ে আসতেছে, কিন্তু যখন আমার জানালার কাছে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার দিকে আমি তাকায় সম্পূর্ণ অবাক। মানে আমার তো পুরো জ্বরের ঘোর তখন, আমি তখন মনে মনেই দোয়া দরুদ পড়তেছি আস্তে আস্তে করে। তো এই অবস্থায় ওই জিনিসটা আমার গ্রিল ধরে দাঁড়ানোর পর আমি দেখলাম যে একটা মেয়ে প্রায় 5 ফুট 8-9 ইঞ্চির মতো লম্বা হবে, মানে একটা ছেলের সমান লম্বা। কারণ ওইখানে ওরকম লম্বা মানুষ না দাঁড়ালে আমার এই জানলা দিয়ে অন্তত পক্ষে তার মুখমণ্ডল পর্যন্ত দেখা যাবে না। তো সে ওইরকমভাবে দাঁড়ায় আছে গ্রিল ধরে, তার পিঠে বিরাট আকৃতির কবুতরের ডানার মতো সাদা বড় বড় ডানা, এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তার চোখগুলো সম্পূর্ণ নীল এবং অন্য একটা বর্ণ রয়েছে। চোখের মণিতে আলো জ্বলছে, তার পুরো শরীরে চকচকে আলো, এবং এত পরিমাণ চকচকে আলো আজ পর্যন্ত আমি কারো শরীরে অন্তত পক্ষে জ্বলতে দেখিনি। মেয়েটা দুধের মতো ফর্সা। তো আমি তখন গলা দিয়ে শব্দ বের করতে পারছিলাম না যে চিৎকার করে কিছু বলবো বা মা পাশের রুমে আছে তাকে ডাক দিব, এরকম কোনো অবস্থাই আমার ওই সময়টাতে ছিল না আর কি। তো মেয়েটা তখন জানলার গ্রিল ভেদ করে, এইটা আমাকে সব থেকে বেশি অবাক করেছে ওই টাইমটাতে, আমি তাতে কিছু বুঝতাম না। গ্রিল ভেদ করে যখন ভেতরের দিকে প্রবেশ করলো, তখন মূলত হচ্ছে আমার অবচেতন মন বা আমার শরীর খানিকটা নাড়া দিয়ে উঠলো। আমি লাফ দিয়ে উঠে পড়লাম, যদিও ওঠার মতো শক্তি আমার শরীরে ছিল না। আমি উঠে যখনই সেই মেয়েটার দিকে তাকালাম, সে আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। তখন তার শরীরে আসলে আলো জ্বলছিল না, আলোটা নিভে গিয়েছে। তবে বাহিরে আলো ছিল, সেই আলোতে তার শরীরটা ছায়ামূর্তির মতো স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাই আমি তখন তাকে খুবই ভাঙা কণ্ঠে বা দুর্বল কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম যে কে আপনি? কথা বলার পর সে আমার কাছে এগিয়ে আসলো। সে ঘরে আসার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে একটা সুন্দর মিষ্টিময় ঘ্রাণে ভরে গেল। তো ওই দিনকে আমি তাকে একবারই দেখেছি, প্রথমবারই দেখেছি, মানে প্রথম দিন ওইটা দেখা তাকে। তো সে আমার কাছে আসলো, কাছে এসে আমাকে বলল যে চুপ করে তুমি শোও, তোমার জ্বর ঠিক হয়ে যাবে, আমি তোমার জ্বর ঠিক করে দিতে এসেছি, তুমি বসো, আমি তোমার বন্ধু। তো এই কথা যখন বললো, আমার মনে তখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি, কারণ জ্বরের মধ্যে এমনিতেই ভয় পাচ্ছি, তার উপর যখন সে আমার সঙ্গে এসে ভালো আচরণ করলো। আমি শুয়ে পড়লাম। তার কথা শুনে আমি আসলে শুয়ে পড়ার পর সে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এবং সে কিছু একটা পড়ছিল মনে মনে, সেটা আরবি ভাষায় কিছু একটা সে আওড়াচ্ছিল বা দোয়া দরুদ বা কোনো কিছু একটা পড়ছিল। পড়ে আমার বুকে 3টা ফু দিল আর হচ্ছে কপালে 3টা ফু দিল। ফু দেওয়ার পর সে আমাকে বলল যে এই জিনিসটা খেয়ে নাও। আমি বললাম এটা কি জিনিস আর আপনি কে, আপনি ঘরের ভিতরে আসলেন কিভাবে? মেয়েটি কোনো কথার উত্তর দিচ্ছিল না। সে যখন আমার কাছে আসলো, কাছে আসার পর তার
যে শরীরের ঘ্রাণ, সেই ঘ্রাণটাই যেন আমাকে একদম পুরো কাবু করে ফেলছিল। এত সুন্দর এবং মিষ্টি ঘ্রাণ আজ পর্যন্ত আমি কোনো ফুল কোনো কিছুতে পাইনি, বা অন্ততপক্ষে ইহ জগতের কোনো ঘ্রাণ ওইটা না, একটা অন্য রকমের ঘ্রাণ ছিল। মেয়েটি তখন আমাকে বললো, এটা খেয়ে নাও। তো অন্ধকারে একটা শিশি ছিল, শিশিটার থেকে আমি জিনিসটা খেলাম। পুরোপুরি খেয়েছি কিনা জানি না, খেয়ে আমি বোতলটা আমার হাতেই ছিল, আমি বোতলটা তাকে ফেরত দেইনি, একটা শিশি টাইপের বোতল। তো ওইটা আমি রেখে তখন শুয়ে পড়লাম। মেয়েটা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, বলল, ঠিক হয়ে যাবা, তুমি ঠিক হয়ে যাবা, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি, তুমি ঘুমাও। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তো আমি জানি না ওষুধটার মধ্যে কি ছিল বা মেয়েটা আমাকে কিভাবে কি করলো। আমি ওই রাতে ন্যানো সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়লাম শোয়ার সঙ্গে সঙ্গে। মানে আমার আর তখন চোখে ঘুমে একদম ভেঙে আসছিল। তীব্র যে মাথা যন্ত্রণা ছিল, সেই মাথা যন্ত্রণাটাও সেরে গেল এবং এক পর্যায়ে আমি তখন ঘুমায় গেলাম। পরবর্তী দিন আমি তো সাধারণত ফজরের আজান আমার কানে আসলে আমি ঘুম থেকে উঠে যাই, এটা অভ্যাস, দীর্ঘ 1.5 বছরের অভ্যাস। তো হঠাৎ করে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি প্রায় বেলা 11টা বাজে। এত বেলা করে আমি কখনো উঠি না। আর আমার মা সম্ভবত আমাকে ডাকতে এসেছিল কয়েক দফা, তিনি সম্ভবত আমি ঘুমাচ্ছি দেখে উনি চলে গিয়েছেন যে যাক বাবা ঘুমাচ্ছে, ঘুমাক। মা পরবর্তীতে আসলেন, আসার পর আমাকে ডাক দিলেন, আমি চোখ খুলে তখন তাকিয়ে আছি। তো আমার শরীর সম্পূর্ণ সুস্থ, শরীরের মধ্যে কোনো ব্যথা, কোনো ভার ভার ভাব, যা মাথায় যে ব্যথা ছিল সেরকম কোনো আলামত আমি পেলাম না। তো মা বললো কি যে, কিরে এত বেলা পর্যন্ত ঘুমালি, রাতে কি ঘুমাইতে পারিস না ঠিক মতো, খাবি না, খেয়ে ওষুধ খেয়ে নে। তাই বললাম, মা আমি সম্পূর্ণ সুস্থ, আমার শরীর একদম ভালো লাগতেছে, এখন ওষুধ খাওয়া লাগবে না। মা বললো কি যে, কেন ওষুধ খাইতে হবে না, তোকে তো ভাবলাম আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোর আব্বা আসুক বিকেলে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ও তো মাঠে গেছে। তো আমি বললাম, আম্মা থাক, দরকার নেই কিছু, আমি সম্পূর্ণ সুস্থ আছি, এখন খুব ভালো লাগছে। তো মা আমার শরীরে হাত দিয়ে দেখে পা একদম, হাত পা পুরো শরীর একদম পুরো বরফের মতো ঠান্ডা। বললো, আচ্ছা ঠিক আছে, উঠে কিছু খেয়ে নে, খেয়ে গোসল করে নে, তাহলে জ্বর যেহেতু সারছে। তো আমি উঠে বসলাম, বসার পর আমি দেখি আমার হাতে ঘুমানো অবস্থায় যে শিশিটা ধরা ছিল, সেই শিশিটা তখন আমার হাতে আছে। এবং আমি শিশিটা যখন দেখলাম, এরকম বোতল আমি এর আগে জীবনে কোনোদিন দেখি নাই। কাচের বোতল, কিন্তু তার মধ্যে ওই বোতলের গায়ে আর তলাতে একটু পানীয় পড়ে আছে, সম্পূর্ণ নীল রঙের একটা পানীয়। এবং এটা কি জিনিস আমি জানি না, তবে ওইটা যখন রাত্রে খেয়েছিলাম একটু মিষ্টি তিতা লেগেছিল, অতটা টের পাইনি। তবে বোতলটা রাখলাম এখানে, রাখার পর আমি ভাবতেছিলাম রাতে কে আসছিল, তাহলে কি রাতে যা দেখেছি ওটা স্বপ্ন না, সত্যিই ছিল। বোতলটা যদি আমার হাতে না থাকতো তাহলে হয়তো আমি ভেবেই নিতাম যে ওটা কোনো স্বপ্ন ছিল। কিন্তু যখন দেখলাম যে না, ওইটা কোনো স্বপ্ন না, বা ওইটা আমার হাতে আছে এবং হাতে থেকেই আমি এটা খেয়েছি, তার মানে নিশ্চয়ই কেউ একজন এসেছিল। এবং এসেছিল, কিন্তু তার পিঠে এরকম বড় ডানা, তার শরীরে আলো জ্বলছিল, পুরো রুমটা একদম ঘ্রাণে ভরে গিয়েছিল। আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি সারাদিন ওইটা নিয়ে চিন্তা করলাম, গোসল করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা ডাক্তারের কাছে যাওয়া ছিল, আমার আর জ্বর আসলো না। তো আমি সাধারণত ওই সময়টাতে পড়াশোনা নিয়ে বেশ সিরিয়াস ছিলাম, আমার বয়স এমনিতেই বেশি হয়ে যাচ্ছিল। হাফিজি যে কোনোভাবেই হোক 18 বছরের আগে শেষ করতে হবে, তারপর মাওলানা পড়তে হবে। অনেক ছাত্ররা আমার থেকে অনেক ছোট, তারা অলরেডি হাফিজ হওয়ার কাতারে আছে, আমি এখনো 15 পাড়ায় শেষ করতে পারলাম না। তাহলে একটা লজ্জাজনক বিষয় না? আমার মধ্যে একটা সিরিয়াসনেস চলে আসছিল পড়াশোনা নিয়ে, বা ওরকমভাবে ব্রেন ওয়াশ করছিল হুজুররা। তো সন্ধ্যার দিকে আমি মাদ্রাসায় চলে যাব। আম্মা বললো কি যে, থাক, যাওয়ার দরকার নাই, আজকের দিনটা বিশ্রাম কর। তবে আম্মাকে জোর জবরদস্তি করে বললাম যে না আম্মা, আমি চলে যাব। আম্মা আমাকে যেতে দিল না কোনোভাবেই। রাত্রেবেলা কবুতর ছিল আমাদের, কবুতরের মাংস রান্না করলো। তো আমি ওই সময় পর্যন্ত মোটামুটি খাবার খেতে পারছিলাম না ওরকমভাবে। তো অল্প একটু খেলাম, পুরোপুরি পেট ভরেনি। তো যাই হোক, আমি অল্প খেয়েছি বলে রাত্রেবেলা আমার ক্ষুধা লাগলো আর কি। তো গভীর রাতে তখন ক্ষুধা লেগেছে, বেশ ভালোই ক্ষুধা। হঠাৎ করে ঘুম ভেঙে গেল রাতে 1টার দিকে। ঘুমটা ভাঙছে ক্ষুধায় না, মূলত ঘুমটা ভাঙছে হচ্ছে ঘ্রাণে। একটা অদ্ভুত মায়াময় ঘ্রাণ পুরো রুম ভরে ছড়াই গেছে, এত পরিমাণ সুন্দর ঘ্রাণ। এটা গত রাত্রের ঘ্রাণই। আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আমার পায়ের কাছে একটা ছায়ামূর্তির মতো কিছু একটা দাঁড়ায় ছিল। আমি ঘুম থেকে ওঠার পরেই সেটা দৌড় দিয়ে কোন দিকে গেল জানি না, তবে তার পায়ে একটা নূপুর জাতীয় কিছু একটা ছিল, যেটা শব্দ আমার কানে ভেসে আসলো। তো ওইটা দেখার পর আমি কিঞ্চিত ভয় পেলাম, গলা টানছিলাম। হঠাৎ করে আমি বললাম, কে ঘরের ভিতরে? তারপর আমি খেয়াল করলাম যে আমার যে ঘরের টেবিল আছে, সেই টেবিলের উপর থেকে সুন্দর খাবারের ঘ্রাণ আসতেছে। মানে এত সুন্দর খাবারের ঘ্রাণ, আমরা তো গরিব মানুষ, ওরকম খাবার দাবার বা দামি খাবার আমাদের রান্না করার মতো অবস্থা নেই।
তো আমি উঠলাম, উঠে লাইট জ্বালালাম। জ্বালানোর পর দেখি টেবিলের উপরে গরম গরম খাবার, প্রায় 7 পাকোয়ান খাবার, মাংস, আস্ত মুরগি, তারপর বিভিন্ন ধরনের ফল, 4-5 পদের মিষ্টি, আরও বেশ কিছু অজানা নামের খাবার ওইখানে রাখা। আর পাশেই একটা বড় প্লেটে, একটা কাঠের প্লেটের মতো প্লেট, সম্ভবত পাথর দিয়ে তৈরি, সেই প্লেটের মধ্যে এক প্লেট ফল, সম্ভবত একটা ঝুড়ি টাইপের তার ভিতরে নানান রকমের ফল। এর ভিতরে কিছু কিছু ফল আছে যা কিনা আমি চিনিও না, আঙ্গুরের মতো দেখতে এবং খুব মিষ্টি খেতে। এটা খাওয়ার পর আমি বুঝতে পারলাম। তো আমার ওই সময় ক্ষুধা লেগেছিল, আমি ভাবলাম হয়তো মা এই জিনিসগুলো রেখেছে, আব্বা তো ভ্যান চালায় দেরি করে বাসায় আসছে, সম্ভবত আব্বা এগুলো নিয়ে আসছে। তো আমি ওই রাত্রেবেলা, আমি জানি না কি হয়েছে আমার পেটের মধ্যে, খাওয়ার শুধু খেতেই মনে হচ্ছিল। খেতে 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 সব খাবার খেয়ে ফেলেছি, প্লেটে যত খাবার ছিল, মিষ্টি, ফল টল, প্রায় অলমোস্ট সব খাবারই খেয়ে ফেলেছি, ফলগুলো বাদে আর কি। আমার পেট একদম ভরে টইজুম ভরে, এত পরিমাণ খাবার আমি খেয়েছি, নড়তে পারছিলাম না। তো খাবার খেয়ে আমি যখন জানলার দিকে তাকালাম, দেখলাম জানলার ওই বাইরে কেউ একজন দাঁড়ায় আছে। আমি যখন বললাম কে, সঙ্গে সঙ্গে সে সেখান থেকে চলে গেল। তো এরপরে 2 দিন আমার সঙ্গে তেমন কোনো কিছু বা অলৌকিক কোনো কিছু ঘটে নাই, অলৌকিক কোনো কিছু আমি দেখিনি। 2 দিন পর আমি গিয়ে মাদ্রাসায় চলে যাব। আম্মা তো যেতে দিবে না, বললো পুরোপুরি সুস্থ হ। কিন্তু আমি তো পুরোপুরি সুস্থ ছিলাম, হুজুর যেহেতু আমাকে ছুটি দিয়েছে। এইটা যদি 1-2 বছর আগের কাহিনী হতো তাহলে আমি মাদ্রাসায় মোটেই যেতাম না। আমি পারলে 1 মাস এখানে কাটায় যেতাম, কিন্তু ওই যে মাদ্রাসায় পড়াশোনা আছে, সবার থেকে পিছিয়ে যাব, এই কথা চিন্তা করে তখন আমি মাদ্রাসায় চলে গেলাম। যাওয়ার পর হুজুর আমাকে দেখে বললো, কি রে, তোর জ্বর সেরে গেছে? তো আমি বললাম, জি হুজুর, সেরে গেছে। তো হুজুর তখন বললো যে আজকে তোকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে, তুই আসছিস যেহেতু তোকেই নিয়ে যাব। আসলে তোকে ছাড়া আমার সেখানে যাওয়াটা একটু অন্যরকম লাগে, তুই চল আমার সঙ্গে, তোর কণ্ঠস্বর এত ভালো যে মানুষজন তোর প্রশংসা করে। তো হুজুর আমাকে ওই দিনকে শুক্রবার ছিল, শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়ে আমাদের একটা ফয়তার দাওয়াত ছিল, ফাতেহা যেটাকে বলে। তো ফাতেহার দাওয়াতে হুজুর আমাকে দিয়েই তিলাওয়াত করালেন, আমাকে দিয়েই মোনাজাত করালেন। আমি বেশ ভালো মোনাজাত করতে পারতাম, পাশাপাশি আমার কণ্ঠস্বর তো মানুষের কাছে প্রিয় ছিলই। তো যতক্ষণ তিলাওয়াত করেছি মানুষজন মুগ্ধ হয়ে শুনেছে, শুধু সবাই প্রশংসা করত। তো এটা শুনে আমার কাছে খুব ভালো লাগতো। সেদিনকে দুপুরবেলা আমরা খাবার খেলাম, খাবার খাওয়ার পরে বিকেলের আগে আগে আমরা মাদ্রাসায় চলে আসলাম। সাধারণত শুক্রবারের দিন মাদ্রাসা খোলা থাকে না, বন্ধ থাকে। মাদ্রাসার ছেলেপেলে যারা আছে ওরা গিয়ে বাড়িতে চলে যায়, বৃহস্পতিবার দিন বিকেলবেলায় বাড়িতে চলে যায়, শুক্রবারের দিন মাগরিবের আগে আগে সবাই চলে আসে। তো বিকেলের দিকে মাদ্রাসা খালি ছিল, ছাত্র খুব একটা ছিল না, যেহেতু সবাই আশেপাশের গ্রাম থেকেই এখানে ভর্তি হয়েছে পড়ার জন্য। তো ওরা চলে যেত, সপ্তাহে একদিন একটা ছুটি পেত। ওই দিনকে বিকেল এর দিকে মাগরিবের আজান হবে, ওই সময়টাতে আমি আমাদের ঈদগাহ ময়দানের পাশে বসে আছি। ঈদগাহ ময়দানের পাশে আবার বড় একটা বাগান আছে, আমের বাগান। তো ওটার নিচে একটা মাচা পাতা আছে। তো একটু গরম গরম ভাব ছিল, বিকালবেলা আমি ওইখানে গিয়ে বসলাম। মাঠ থেকে বেশ হু হু করে বাতাস আসছিল। তো ওই বাতাসের মধ্যে যে আমি কখন ঘুমায় গেছি এটা আমার আর খেয়াল নাই। মাগরিবের আজান হয়েছে মাঝখানে, আমি টের পাই নাই। ছাত্ররা সব এসে নামাজ অলরেডি পড়া শুরু করে দিছে মসজিদ মাদ্রাসায়। তো আমি ঘুম থেকে যখন উঠি তখন ঘুটঘুটে অন্ধকার চারিদিকে, এবং এত পরিমাণ অন্ধকার, আমি ঘুম থেকে উঠে দেখি আমি কারোর কোলের উপরে শুয়ে আছি। কার কোল জানি না, তবে ওই যে মিষ্টি ঘ্রাণটা, সেই ঘ্রাণটা চারিদিকে ছড়ায় আছে, এবং কোনো একজনের কোলের উপর আমি শুয়ে আছি, সে আমার মাথায় হাত বোলাইয়া দিচ্ছে। তো আমি তখন আচমকা লাফ দিয়ে উঠে পড়লাম। আমি যখন ঘুম ভেঙে বসলাম তখন আমি বুঝতে পারছি বিষয়টা। উঠে আমি যখন আশেপাশে তাকাইলাম, দেখলাম কেউ নেই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে, আমার খেয়াল আছে যে আমি কারোর কোলের উপরে শুয়েছিলাম। কিন্তু সেই জিনিসটা কি বা কে বা ওই ঘ্রাণটা কোত্থেকে আসলো? তো এই কথাটা আমি ভাবলাম যে হুজুরের সঙ্গে শেয়ার করব। রাত্রবেলা আজকে হুজুরের কক্ষে যাব এবং সেখানে গিয়ে হুজুরের সাথে আমি সমস্ত ঘটনাটা শেয়ার করব। এটা আমি মনে মনে বললাম। তো মনে মনে বলার পর এটা ওই মেয়েটা কিভাবে জানছে, বা যে আমার সঙ্গে আছে সে কি কোত্থেকে এসেছে, বা ও কিভাবে জানলো, সেটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি মনে মনে বলছি বিষয়টা। তো আসার পর মাগরিবের নামাজ পড়লাম। হুজুর একটু বকা দিল, বললো ওই গেছিলি নামাজ, তুই তো পড়াস, তুই কেন পড়াসলি না? তা আমি বললাম যে হুজুর ঘুমাই গেছিলাম এখানে গিয়ে, শরীর খুব ক্লান্ত ছিল, তো জ্বর ছিল। হুজুর আমাকে তেমন কোনো কিছু বললো না। আমি তখন ওই অবস্থায় মাদ্রাসায় এসে কোরআন শরীফ নিয়ে বসলাম, পড়া শুরু করলাম। তারপর ঈশার নামাজের পরে আমাদের মাদ্রাসা খাওয়ার জন্য ছুটি দেয়। নামাজ শেষ করে আমাদের গিয়ে 1 ঘন্টার জন্য রাতের খাবার খাওয়ার জন্য ছুটি দেয়। 1 ঘন্টা পরে আমাদেরকে যার যার বাড়িতে গিয়ে খেয়ে আসতে হয়। দূরের ছাত্র যারা থাকে তারা এখানে অনেক বাড়িতে গিয়ে লজিং খায়। তো ওরকম অনেকে আছে যারা কিনা আমাদের গ্রামের দিকে যায়। তো আমাদের গ্রামের দিকে
আমি পড়াশোনা শেষ করে অন্যান্য ছাত্র বন্ধুদের সঙ্গে একসঙ্গে গেলাম হই হুল্লোড় করতে করতে। তো বাড়িতে যাওয়ার পর আজকে মা হচ্ছে গিয়ে চিতাই পিঠা আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছিল, আর আমার খালার আসছিল হচ্ছে বাড়িতে। তো খালা বললো কিছু একটু পরে যা, খাবারটা হোক, তুই তো আসবি, তোর মা এগুলো বানাইতে একটু দেরি করছে, ও তো প্রথম খোলা হইতে একটু টাইম লাগবে, তুই বস, তোকে খাওয়া দাওয়া দিচ্ছি আর কি, মাংসটা হোক। তো খালা রান্না করতেছিল, আমার খালাতে বোন আসছিল, ওর নাম ছিল মিম। তো মিমকে আমি আবার ছোটোবেলা থেকে একটু একটু করে পছন্দ করতাম, ওর প্রতি একটা ভালো লাগা ছিল আমার। তো মিম বাড়িতে আসলে আমি আর তখন আর কোনো কিছু চিন্তা করতাম না। মিম আমার বয়সী ছিল, আমার থেকে হয়তো 6 মাস 1 বছর ছোটো হবে। তো মিমের সঙ্গে আমি গল্প লেগে গেলাম। গল্প করতে করতে কখন যে আমার ওই 1 ঘন্টা পার হয়ে গেছে আমি নিজেও জানি না। এর মাঝখানে খালা পিঠা আর মাংস দিয়ে গেছে আমাকে। তো আমি আর মিম বসে বসে খাবার খাচ্ছিলাম এবং গল্প করতেছিলাম। তো গল্প করার এক এক মাঝখানে আমি হঠাৎ করে মিমের হাত ধরলাম। ওর কাছাকাছি থাকতে মিম প্রচুর সুন্দর ছিল, অনেক সুন্দরী মেয়ে ও। তো আমি ওর হাত ধরে সবেমাত্র কেবল ওকে হচ্ছে গিয়ে কী যেন বলতেছিলাম, আর একটা পিঠা নিয়ে ওকে খাওয়াই দিচ্ছি। ওই মুহূর্তে হঠাৎ করেই আমার হাতের মধ্যে কেউ একজন থাবা মেরে দিল। আমি সেটা যখন বুঝতে পারলাম আমার সঙ্গে যে কোনো অলৌকিক কিছু আছে, সেটা আমি ওই শিশি দেখার পর থেকে এই বিষয়টা বুঝতে পারছিলাম যে কেউ একজন আছে আমার সাথে। তো আমি যখনই ওই মিমটিকে খাওয়াই দিতে গেলাম, আমার হাত থেকে কেউ একজন থাবা দিয়ে সেটা ফেলে দিল এবং সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল ওই সময়টাতে। তো কারেন্ট কীভাবে গেল আমি জানি না। আমি কারেন্ট যাওয়ার পরে খালা হচ্ছে হারিকেন নিয়ে ঘরের ওই পাশ থেকে আসতেছে। তো ওই সময়টাতে কারেন্ট প্রচুর যাইতো। তো আমি যখন খালাকে বললাম, খালা কারেন্ট চলে গেছে, খালা বললো হ্যাঁ। তো হারিকেনের আলোটা আমাদের এখানে দিয়ে গেল। আর হচ্ছে আমি যখন বাইরের দিকে তাকালাম, দেখলাম আমাদের আশেপাশের সব বাড়িতে কারেন্ট আছে, শুধু আমার ঘরে বা আমাদের বাড়িতে নেই। এটা কিসের জন্য? তার মানে কি কারেন্টে কোনো সমস্যা হইলো? তো ওই অবস্থায় পুরো ঘরটা একটা অদ্ভুত ঘ্রাণে ভরে গেল। এটা সেই ঘ্রাণ, আমার খুব পরিচিত সেই ঘ্রাণটা। তো ওই মুহূর্তে আমি উঠে সঙ্গে সঙ্গেই বললাম যে খালা, বাইরের অন্যান্য ঘরে তো আলো আছে, আমাদের ঘরে নাই কেন? তো বলো তোর আব্বা দেখতেছে। তো ওই অবস্থায় হারিকেনের জালটা দিয়েছে, জানলা দিয়ে অনেক জোরে বাতাস বইতে লাগলো, পুরো জানলার পাল্লাগুলো একদম বাড়ি খেতে লাগলো। বাড়ি খাওয়া অবস্থায় পুরো হারিকেনটা পর্যন্ত পড়ে কাঁচ ভেঙে নিভে গেল আর কি। তো নিভে যাওয়ার পরে মিম তো ও একটু অন্ধকারে ভয় পায়, ও আমার কাছে এসে আমাকে ধরে বলতেছে, মিরাজ ভাই আমার ভয় লাগতেছে খুব। তো আমি বললাম কি যে দাঁড়া, তুই এখানে বস, আমি আলোর ব্যবস্থা করতেছি। তো আমি ওকে রেখে বাইরে আসছি সবে মাত্র, ঘরের মধ্যে থেকে ও জোর একটা চিৎকার দিয়ে উঠছে। চিৎকার দিয়ে ওঠার পরে আমরা সকলে ঘরের ভিতর দৌড়াই গেছি, যা দেখি মিম ওই উঠার ইসের পর, আমাদের ঘর তো কাঁচা ঘর ছিল, মাটির ঘর। তো মাটির ঘরের ওই ইসের পর পাটাতনের উপর পড়ে আছে। তো সকালে গিয়ে তখন উঠাইলো মিমকে, খাটের উপর শোয়াইলো। শোয়ানোর পর ওর জ্ঞান ফিরলো, হাতে পায়ে তেল মালিশ করে দিল। জ্ঞান ফেরার পরে ও বলতেছে যে কেউ একজন আমার গলা চিপে ধরছে এবং বলছে যে মিরাজের আশেপাশে গেলে তোকে মেরে ফেলবো আমি। এই কথা যখন ও আমাকে বললো, আমি শুধুমাত্র আমাকেই বলছে, তো আমি বললাম যে কি এমন হইতে পারে, কি এমন আছে? তো আমি ভাবলাম যে হুজুরকে এই কথাটা আসলেই জানাতে হবে, নিশ্চয়ই আমার আশেপাশে কোনো কিছু একটা আচর করছে এবং সেই রাত্রেবেলা নিশ্চয়ই কোনো একটা জিনিস আমাকে আচর করেছিল, যে জিনিসটা আমার পিছু ছাড়ছে না বা আমার সঙ্গে ও আছে। এই কথাটা আমি হুজুরকে বলবো বলে রাত্রে সিদ্ধান্ত নিয়েছিলাম। তো ওই রাত্রেবেলা আমি আর বাসায় দাঁড়ালাম না, আমার খাওয়া দাওয়া সব শেষ। আমি মাদ্রাসায় যাব, হুজুরকে অতি সত্বর ঘটনাটা বলবো যে মিমের উপর আক্রমণ করেছে আমার খালাতো বোন, ওকে প্রায় মেরেই ফেলবে একটা অবস্থা, চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তা আমি বললাম এই কথা কাউকে বলার দরকার নাই, সম্ভবত তুই কোনো কিছু ভুল দেখছিস, কাউকে বলিস না তুই। তো অনেককে বললো, অনেকে এই কথাগুলো নিয়ে তখন কানাঘুষা করতো, নানান ধরনের কথাবার্তা বলতো। তো যাই হোক, ওই রাত্রেবেলা তখন 10টা বেজে গেছে, আমাদের 9টার মধ্যে বাড়ি মাদ্রাসায় ফেরার কথা সকলের, 10টা অলরেডি বেজে গেছে বাজার কাতারে। আমি তখন বাড়ি থেকে বের হয়ে গেলাম। খালা বললো কিছু আজকে যাওয়ার দরকার নেই, কালকে যাস। আমি বললাম না খালা, পড়া আছে আর সামনে পরীক্ষা। তো এই অবস্থায় আমি এই কথা বলে হন হন করতে করতে মাদ্রাসার দিকে আসতেছি। আমাদের বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব আধা কিলোমিটারের মতো হবে। তো আমি আমাদের বাড়ির যে মহল্লাটা আছে, সেই মহল্লা পার হওয়ার পরে মনে হয় মাঝখানে 400 কি 500 মিটারের একটা ফাঁকা রাস্তা আছে, দুই পাশে সম্পূর্ণ জমি, ফসলের জমি, দিয়ে একটা ভিটা আছে, আর সম্পূর্ণ রাস্তাটা ফাঁকা, একদম হু হু করে বাতাস এখানে 24 ঘন্টা বইতে থাকে। তো আমি যখন এখানে আসলাম, ওই ফাঁকা ওইখানে একটা পুল আছে, পুলের কাছাকাছি যখন আসলাম, আসার পর চারিদিকে খুব জোরে বাতাস বইছিল এবং বাতাসের সঙ্গে সেই ঘ্রাণটা ভেসে আসছিল। এমনিতেই এখানে খুব বেশি জোরে বাতাস হয় সব সময়, কিন্তু আজকে বাতাসের তীব্রতাটা একটু বেশি ছিল। মনে হচ্ছিল দূরের যে তাল গাছ আছে, সেই তাল গাছ উঠে ভেঙে আমার মাথার উপর এসে পড়বে। তো আমি বাতাসে আগাতে পারছিলাম না সামনে। তো ওই মুহূর্তে প্রথমবারের মতো আমি কোনো কিছু একটা দেখতে পাই।
জিনিসটা এমন ছিল যে হঠাৎ করেই পেছন থেকে একটা আলো আমার দিকে ধেয়ে আসছে এবং আমাকে পেছন থেকে ডেকে বলল, মিরাজ দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। এই কথাটা যখন আমি শুনলাম, আমি পেছন দিকে ঘুরে তাকানোর সাহস পাচ্ছিলাম না। পেছন থেকে সেই আলোটা দেখলাম তীব্র গতিতে আমার কাছে এগিয়ে আসলো এবং সেই একই রকমভাবে বিরাট আকৃতির সাদা ডানা, পুরো পাখি কবুতরের মতো ডানা, শরীরটা একদম মানুষের মতো, পাশাপাশি তার চেহারাটা এত পরিমাণ সুন্দর, তাকে তো আজ পর্যন্ত আমি দেখি নাই। সেদিনকে জ্বরের ঘোরে একটু একটু দেখেছিলাম। সে আচমকা আমার সামনে এসে দাঁড়ালো এবং তাকে যখন আমি দু চোখে দেখলাম, সত্যি কথা আমার বিশ্বাস হচ্ছিল না যে পৃথিবীতে এরকম সুন্দর কোনো মেয়ে হতে পারে বা এরকম কোনো কিছু হওয়া সম্ভব। তার যেমন সুন্দর চেহারার গঠন, ঠিক তেমনই শারীরিক গঠন, যুবতী মেয়ে। তার চুলগুলো একদম সোনালি রঙের, কোমর পর্যন্ত খুলে দেওয়া, বাতাসে তার চুলগুলো উড়ছে, খুব সুন্দর করে চুলের ডিজাইন করা। আর সেই সঙ্গে তার মাথায় এমন সুন্দর একটা মুকুট বা ই জাতীয় পরা মেয়েরা যেরকমভাবে পরে, যেটা থেকে চকচক করে আলো জ্বলছে। আর তার সম্পূর্ণ শরীরে যেন নূরের মতো আলো ছিটকে পড়ছে, চারিদিকে ঝকঝক করছে আলো। আর পরনে একটা সাদা গাউন জাতীয় জামা, জামাটার মধ্যে থেকে চকচক করে আলো বের হচ্ছে। পিঠে বিশাল আকৃতির কবুতরের মতো ডানা। ওটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। ভয়ে সঙ্গে সঙ্গেই পেছনে সরে গিয়ে বললাম, কি কি কে কে তুমি? আমার কাছে কি কি চাও? আর আমার নাম জানো কীভাবে? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি এখান থেকে। এই কথা বলার পর আমি যখন পড়ে গিয়েছি, মেয়েটা আমার কাছে এসে আমার হাত ধরে বলল, মিরাজ তুমি ভয় পেও না মিরাজ, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার কাছে আসিনি, তুমি ভয় পেও না। আর তুমি আমার কথা হুজুরকেও বলো না, হুজুরকে বললে হয়তো তোমার কাছে হুজুর আমাকে আর আসতে দিবে না। আমি মিরাজ তোমাকে সমস্ত ঘটনা খুলে বলছি, তুমি দয়া করে একটু শান্ত হও, আমার কথাগুলো শোনো। আমি তখন ভয়ে কোনো কিছু বলতে পারছিলাম না। আমার প্রায় অচেতন হয়ে যাওয়ার মতো অবস্থা, আমি জ্ঞান হারিয়ে ফেলবো এরকম একটা অবস্থা। বাতাসটা থেমে গেল, নর্মাল বাতাস, চারিদিকটা আবার স্বাভাবিক হয়ে গেল। মেয়েটি তখন আমার হাত ধরে আছে, আমি প্রায় অচেতন হয়ে যাওয়ার মতো অবস্থা। মেয়েটি তখন আমার মাথায় হাত রাখলো, হাত রেখে বলল, মিরাজ তুমি আমার কথাগুলো শোনো, শান্ত হয়ে এখানে বসো। ও আমাকে ওইখানে বসতে দিল। ওইখানে একটা মাইলস্টোন ছিল, মানে হচ্ছে কিলোমিটার যেটা কি করে, ওইটার পর আমাকে বসালো। বসানোর পর আমাকে পানি খেতে দিল। তার কাছে একটা বোতল ছিল, শিশির মতো বোতল কাচের, সেখান থেকে একটু পানি খেলাম। পানি খাওয়ার পর আমি তখন মেয়েটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। মেয়েটার চোখের দিকে যখন তাকালাম, তখন আর আমার কোনো হুঁশ ছিল না বা আমার ওরকম হুদিশ কোনো কিছু ছিল না। আমি তখন তাকে বললাম যে, তুমি কে এবং আমার কাছে কি চাও? আমার সঙ্গে তুমি কেন আছো? বা তুমি কোনো মানুষ না সেটা আমি বুঝতে পারছি, কোনো আশরাফুল মাখলুকা তো তুমি না, তাহলে তুমি আমার কাছে কি চাও? মেয়েটি তখন একটু মুচকি হাসলো, হেসে বলল, একটু স্বাভাবিক হও, আমি তোমাকে সমস্ত ঘটনা বলছি, আর দয়া করে তুমি হুজুরকে কিছু বলতে চেও না। আমি তখন বললাম, আমার মামাতো বোন মিমকে তুমি কি তাহলে মেরেছ? ও বলছিল যে, ও তখন বলল, হ্যাঁ, কারণ তোমার আশেপাশে আমি কাউকে দেখতে পারি না, আমার কাছে খুব খারাপ লাগে, এবং ও তোমার সঙ্গে ঢলাঢলি করছিল, ঘেঁষাঘেঁষি করছিল, এটা আমার কাছে খারাপ লেগেছে। আমি তোমার কাছে সমস্ত কিছু সত্যি কথাই বলবো, মিথ্যা কোনো কিছু বলবো না। আসলে সত্যি কথা বলতে, আমি একটা জিনের মেয়ে এবং জিনের দেশে থেকে এসেছি। আমি একটা পরী। এই কথা শোনার পর আমার আত্মা শুকিয়ে আসার মতো অবস্থা। আমি তখন বললাম, কি বলছো তুমি? তাহলে হুজুর ঠিকই বলে, পড়ার পড়া কোরআন শরীফ পার হওয়ার পরে জিনেরা মানুষকে আছর করে আর মানুষের ক্ষতি করে, মানুষকে তখন তারা নিয়ে যায়। আপনি কি তাহলে? পরীটা বলল, আমি সেরকম কোনো কিছুই তোমার সঙ্গে করতে আসিনি। আমার নাম মরিয়ম। আমি এমন এক জগৎ থেকে এসেছি যে জগতে সকলেই মুসলিম জিন এবং সকলেই ভালো জিন, খারাপ কোনো জিন আমাদের জগতে নেই, সেহেতু আমি নিজেও খারাপ না। সত্যি কথা বলতে, সেদিন রাত্রে তোমাকে দেখে হঠাৎ করেই কেন যেন আমার খুব ভালো লেগে যায়। আমি সাধারণত মানুষের জগতে খুব কম আসি, বিশেষ করে জ্যোৎস্না রাতগুলোতে অথবা আমাবস্যার রাতগুলোতে অন্ধকারে ঘুরতে আমার কাছে খুব ভালো লাগে, আর জ্যোৎস্না রাতে খুব কম আসি। তবে সেদিনকে কি মনে করে পৃথিবীতে এসেছিলাম, একটু ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে। সেদিন প্রথমবারের মতো তোমার কণ্ঠস্বর আমার কানে ভেসে আসে। আমি নিজেও কোরআন তিলাওয়াত করতে পারি, নিজেও 30 পারা কোরআন পড়তে পারি এবং পড়েছি। সব বিষয়ে বলতে গেলে আমি নিজেও আল্লাহ তাআলার ইবাদত করি। সেদিনকে আমি এসে ওই পথ দিয়েই যাত্রা করছিলাম। রাত্রেবেলা সাধারণত মানুষজন রাস্তাঘাটে তেমন একটা থাকে না, তবে তোমাকে সেদিনকে আমি সেখানে প্রথমবার দেখতে পাই। আমি জানি না তোমার মধ্যে আমি কি দেখেছি বা তোমার কণ্ঠে কি মায়া আছে, তবে ওই মায়া আমাকে তোমার দিকে আকৃষ্ট করেছে।
আমি প্রথমবারের মতো তোমার কণ্ঠস্বর যখন আমার কানে আসে, তারপর আমি তোমার কণ্ঠস্বর খুঁজতে থাকি এবং তোমাকে আমি পেয়ে যাই। তুমি কি সুন্দর করে তিলাওয়াত করছিলে। তোমার সঙ্গে সঙ্গে আমি যাত্রা করছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরে তুমি হঠাৎ করে সেখানে থেমে গেলে এবং আমি সেখানে গিয়ে দেখতে পারলাম যে তুমি ভয় পেয়েছো নিশ্চয়ই, বা তুমি যে গন্তব্যে যেতে চেয়েছিলে সেই গন্তব্য এদিকে না। ভয় পেয়ে তুমি পেছন দিকে এসে আরও জোরে জোরে আয়াতুল কুরসি পাশাপাশি আরও বেশ কিছু দোয়া দরুদ পড়ছিলে। এই দোয়া দরুদগুলোও আমি পারি। এগুলো খারাপ বা শয়তান জিন বিতাড়িত করতে প্রয়োজন হয়। তবে তুমি যেদিকে যাচ্ছিলে ওদিকে খারাপ বা শয়তান জিনেদের আখড়া বা আচর ঘর আছে, কারণ একটু সামনে এগিয়ে গেলেই ছিল শ্মশানঘাট এবং শ্মশানঘাটের আশপাশ দিয়ে বিশেষ করে খারাপ জিনেদের বসবাস এবং তারা ওইখানেই বসবাস করে, ওইখানেই মানুষের ক্ষতি করে থাকে। তুমি ওদিকে গেলে হয়তো বিপদে পড়তে, কিন্তু ভাগ্য ভালো যে তুমি তার আগেই ফিরে এসেছো। তারপর আমি তোমার পিছু নেই এবং তোমাকে নিরাপদে মানুষের লোকালয় পর্যন্ত পৌঁছে দেই। তা না হলে হয়তো তুমি ভয় পেতে, তবে সম্ভবত তুমি আমার নিজেকে দেখেই ভয় পেয়েছো। আমি ওই সময় জিনিসটা বুঝতে পারিনি, বা তোমার পিছু পিছু যাওয়াটা ঠিক হয়নি সেটা পরবর্তীতে বুঝতে পেরেছি। পরবর্তীতে দেখলাম তোমরা এখানে দাঁড়িয়ে একজন লোকের সঙ্গে কথা বলছো। লোকগুলো ঠিকই বলেছে, এই অঞ্চলটা খুবই শুনশান এবং নীরব। জিনেদের আত্মর ঘর, বা জিনেরা এই অঞ্চলটাতে থাকতে বেশি পছন্দ করে। তবে তোমরা সেই যাত্রায় বেঁচে গিয়েছিলে, তবে ভয় পেয়েছিলে। ওইটা দেখে আমার কাছে আরও বেশি খারাপ লেগেছিল। সাধারণত আমরা কারোর পিছু নিলে বা কারোর কাছে থাকলে তাদেরকে দ্বিতীয়বার কোনোবার ফলো করি না, বা যদি দেখি ভালো লেগে গেলেও দ্বিতীয়বার ফলো করি না। কিন্তু তোমাকে কেন যেন আমার মন বারবার দেখতে চাচ্ছিল, বা তোমার ওই কণ্ঠস্বরের জাদু, ওই মিষ্ট কণ্ঠ আমাকে তোমার প্রতি কেন যেন টানছিল। আমি ওই দিন রাতেই আমার জগতে ফিরে যাই। ফিরে যাওয়ার পর আমি আমার কক্ষে যেন নিজে থাকতে পারছিলাম না। কেন জানি না তোমার সেই কোরআন তিলাওয়াত, সেই সূরাতুল আর রহমান তুমি যখন তিলাওয়াত করছিলে, আর যখন বারবার ওই আয়াতটা বলছিলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই সুরটা আমার কাছে বা এই তিলাওয়াতটা আমার কাছে অনেক ভালো লাগছিল। বিশেষ করে আমি মাঝে মধ্যে এই সূরাটা তিলাওয়াত করি, আমার কাছে অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সৃষ্টির বর্ণনা দিয়েছেন, বা আমাদের আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, এত এত নিয়ামত দিয়েছেন। এইসব বিষয় সম্পর্কেই মূলত আমার কাছে এই জিনিসটা ভালো লাগে খুব। তোমার কণ্ঠ শুনে আমার কাছে এত ভালো লাগছিল যে আমি তোমার পিছু না নিয়ে থাকতে পারছিলাম না। পরে বাসায় আসার পর ওই দিনকে তো আমি আর বের হতে পারিনি। আমি সত্যি কথা তোমার কথা মনে পড়ছিল, আর তখন মনে মনে ভাবছিলাম যে তোমার সঙ্গে একটু দেখা করতে যাওয়া উচিত। সেদিনকে তো আমি পারিনি, পরের দিন ভাবলাম একটু দেখা করতে যাই। তবে তোমার ঠিকানা বা তুমি কোথায় থাকো সেটা আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে। তুমি যেহেতু মাদ্রাসার ছাত্র, মাথায় টুপি, পাঞ্জাবি, জুব্বা এগুলো ছিল, তো এইগুলো দেখিয়ে ভাবলাম হয়তো তুমি আশেপাশের কোনো মাদ্রাসায় পড়াশোনা করো। সেদিন সন্ধ্যার দিকে আমি মাদ্রাসায় গেলাম। তো তোমার গায়ের যে ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা শুকিয়ে আমি বেশ খানিকটা বেগ পোহাতে হয়েছে তোমাকে খুঁজতে। তো আমাকে শেষমেশ খুঁজেই বের করে ফেললাম। তো পরবর্তীতে জানতে পারলাম যে তোমার শরীরের মধ্যে আসলে আছর হয়েছে বা ভয় পেয়েছো। সাধারণত জিনেরা যদি কারোর পিছু পিছু যায় অথবা কারোর কাছে যায়, তাকে স্পর্শ করা লাগে না, এমনিতেই আছর হয়ে যায়। তো তোমার ভয়টা ছিল হচ্ছে ভয়ে তোমার জ্বর চলে এসেছিল। তো ওইটা যখন আমি বুঝতে পারলাম, আমার নিজের কাছেই খুব খারাপ লাগছিল। তো আমি সাধারণত তোমাকে দেখে তারপর চলে যেতাম, তারপর আর এই জগতে আসতাম কি না জানি না। এত ঘন ঘন আমরা মানুষের জগতে খুব একটা আসিও না, এটা আমাদের নিজেদের সর্দারের নিষেধ আছে। আমরা গোত্র থেকে বের হই না খুব একটা। তবে অ্যাডাল্ট বা বয়স্ক জিন যারা আছে তারা বের হতে পারে। আমার বয়স বেশি না, এই 170 বছরের কাছাকাছি হবে। এই কথা শোনার পর আমি তখন বললাম, কি বলছেন আপনি, 170 বছর? সে বলল, হ্যাঁ, 170 বছর আমাদের এখানে খুব বেশি বয়স না। আমরা এক একটা জিন 700-800 বছর পর্যন্ত বাঁচি। আমার বাপদাদারা বা তাদের বাপদাদারা বেঁচে গিয়েছে 1000, 1500, 2000 বছর পর্যন্ত। আমাদের গোত্রে এখন এমনও অনেক জিন আছে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তারা এখনও জীবিত আছে। তো সেই হিসাবে বলতে গেলে তাদের বয়স 1500 বা 1600 বছর হবে। তবে এখনকার জিনেরা অত বেশি বাঁচে না, তাদের জীবনযাপন আগের মতো আর নেই। তো সেই হিসাবে আমি এখন যুবতী বলতে পারো, তোমার বয়সী। মানে তুমি যেমন 60-70 বছর বা 80 বছর বাঁচবে, সেই হিসেবে তুমি এখন যুবক, আমিও তো সেরকম যুবতী। আমি বললাম, আমার বয়স 17-18 বছর মাত্র, আমি যুবক হলাম কিভাবে? জিন মেয়েটা বলল, আমার বয়সও ওরকমই হবে, হয়তো একটু বেশি হবে তোমাদের বয়সের তুলনায়, তবে ওরকমটাই। 5 ভাগ দিলেই তো হয়ে যায়। 80 থেকে 5 ভাগ দিলে 20 বছর, আর আমার
600-700 বছর দিয়ে 5 ভাগ দিলে 170, ঠিক আছে। তো আমি তখন বললাম, হ্যাঁ তারপর? আমার কাছে শুনতে কেন যেন ভালো লাগছিল। আমি সাধারণত একটু ওই জিনপরি বা এইসব জিনিস নিয়ে মাঝে মধ্যে পড়াশোনা করেছি, বা এইসব গল্প শুনতে আমার কাছে বেশ ভালো লাগতো। তো আমি তখন ওর কাছে জিজ্ঞেস করলাম যে আসলে ব্যাপারটা কি, তারপর কি? তারপর ও বলল, আমি তোমার কাছে সেদিনকে রাতে আসলাম, তুমি আমাকে দেখে খানিকটা ভয় পাচ্ছিলে, তোমার মাথায় হাত বুলিয়ে দিলাম, হাত বুলিয়ে দোয়া দরুদ পড়লাম। আসলে ওইটা না করলে তুমি প্রথম দিন ভয় পেতে, তোমাকে খানিকটা বশ করেছিলাম। তারপর তোমাকে আমি সেই জিনিসটা খাওয়ালাম, ওষুধটা খাওয়ালাম, দোয়া দরুদ পড়ে বুকে ফু দিলাম তোমাকে, ফু দেওয়ার পরে তুমি শান্ত হয়ে গেলে। তারপর সেই ওষুধটা খাইয়ে আমি রাত্রেবেলা চলে গেলাম। তো আমাদের কাছে কিছু কিছু জিনিস থাকে সব সময়। তো ওইটা তোমাকে খাওয়ানোর পর চলে গেলাম ওই দিনকে। তারপর দিন তো তুমি সুস্থ হয়ে উঠলে। জিনেদের মধ্যে আবার বিশেষ কিছু ক্ষমতা আছে যে মানুষের রোগবালাইকে ওরা খুব দ্রুত সারিয়ে তুলতে পারে, বা ওরা যে কোনো রোগকে দ্রুত নিরাময় করতে পারে। তো আমার মধ্যেও সেরকম একটা গুণ ছিল, যেটা দিয়ে তোমাকে আমি নিরাময় করে তুললাম। তারপর তো তুমি সুস্থ হয়ে উঠলে। এর পরের দিন আমি রাত্রেবেলা ছাড়া বের হই না খুব একটা, মানে দিনের বেলা খুব কম আসা হয়, আমরা আসি না, আজ পর্যন্ত আমি কোনোদিন আসিনি। তো ওদিনকে সন্ধ্যার হওয়ার অপেক্ষা করছিলাম। আমি কেন জানি তোমার প্রতি একটু আকর্ষণ বোধ করছিলাম। এটা কেন বা কিসের জন্য আমার মন তোমার প্রতি কেন টানছিল এটা আমি জানি না। তারপর ওদিনকে সন্ধ্যার পরে আসলাম, আসার পর দেখলাম তুমি খাবার টাবার খাচ্ছ না খুব একটা, মানে হয়তো তোমার শরীরের মধ্যে তখনও জ্বরটা ঠিকমতো যায়নি বা ওরকমভাবেই। তো আমাদের ওইখান থেকে দোয়া পড়া একটা খাবার আমি এনে দিলাম, আমার একটা তান্ত্রিক কবিরাজ আছে, তেনার কাছ থেকে এনে দিলাম, এনে তোমাকে সেই রাতে আমি দিলাম। এবং তোমাকে আমি ওখান থেকে নাড়িয়ে দিয়ে এসেছিলাম। এমনি এমনি তুমি ঘুম থেকে জাগনি, তোমার শরীরের উপর একটা টোকা দিয়েছিলাম, তারপর তুমি জেগে গিয়েছিলে। এরপরে আমি তোমাকে খাবারগুলো খেতে বাধ্য করি, তুমি খাবারগুলো খেলে। সমস্ত কিছু আমি দিয়ে গিয়েছিলাম তোমার জন্য। তুমি তারপর থেকে কিন্তু এখন তুমি সুস্থ, তাই না? আমি তোকে বললাম যে হ্যাঁ আমি সুস্থ। তারপর বললো, দেখো মিরাজ, আমি জানি না এটা কিসের জন্য, তবে তোমাকে আমার খুব ভালো লাগে। এই ভালো লাগা বা এটা কিসের অনুভূতি আমি জানি না, তোমার কণ্ঠে তিলাওয়াত শুনতে, তোমার কণ্ঠস্বর শুনতে আমার কাছে খুব ভালো লাগে। তুমি যখন কথা বলো তখন সেই কথাগুলো শুনতেও আমার কাছে খুব ভালো লাগে। এটা কিসের জন্য আমি জানি না, তবে সত্যি কথা বলতে আমি সত্যি তোমাকে হয়তো পছন্দ করে ফেলেছি। তখন আমি গলার ঢেক গলতে রাখলাম। এটাই বোধহয় জীবনের প্রথম কারোর সঙ্গে প্রেম হবে, বা কেউ আমাকে ভালো লেগেছে কারোর। তো এটা শোনার পর আমার বুকের মধ্যে খানিকটা ভালো লাগলো, একটু ভালো ভালো লাগছিল, মানে মন ভালো ভালো লাগছিল। তো অবস্থায় তখন ও বললো যে তারপর আমি তোমার আশেপাশেই আছি। সেদিনকে বিকেলবেলা তুমি যখন ওখানে ঘুমিয়ে পড়েছিলে, তোমাকে আমার কোলের উপর রেখে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগছিলাম, তোমাকে দেখছিলাম আমি। কিন্তু হঠাৎ করে তোমার ঘুমটা ভেঙে গেল। আমি চাইনি তোমার ঘুম ভেঙে যাক, আমার কোলে মাথা রেখে তুমি ঘুমাও। এটা আমার কাছে খুব ভালো লাগে। কেন জানি না, অনেক আগে থেকেই আমি চেয়েছিলাম আমার এরকম একজন থাকবে যে কিনা আমি তাকে খুব বেশি আদর করব, খুব বেশি ভালোবাসবো, খুব বেশি যত্ন করব। তো সম্ভবত আমার মনে হয় যে আমি একটু একটু করে তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আর ওই যে তোমার মামাতো বোন, খালাতো বোন যে কিনা তোমার কাছে এসেছিল, ওকে আমার বিন্দুমাত্র পছন্দ হয়নি, আমার ওকে হিংসে হয়। তোমার কাছে যখন ঢলাঢলি করছিল, ঘেঁষাঘেঁষি করছিল, ওইটা দেখে আমার খুব হিংসে হয়েছিল। এই জন্যই ওকে আমি আছর করেছিলাম। তবে চিন্তা করো না, ও সামান্য একটু ভয় পেয়েছে, তুমি আর ওর কাছে যেও না, তাহলে ওর ক্ষতি করব আমি, এটা আমি তোমাকে বলে নিচ্ছি। আমি বললাম কিন্তু? ও বলল, দেখো আমাকে, আমি ওর থেকেও সুন্দর এবং খুব মায়াবতী, আর পাশাপাশি আমি একজন জিন। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে সেটাই দিতে পারবো, কিন্তু ও তোমাকে কিছু দিতে পারবে না। আর আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো। আর হ্যাঁ, আরেকটা কথা মনে রেখো, জিনেরা একবার যাকে পছন্দ করে তাকে সারা জীবন নিজের কাছে করে রাখে, এবং আমিও তোমাকে সারা জীবন নিজের কাছে রাখবো, ভালোবাসবো, তোমাকে আদর করব, সমস্ত কিছু করব। আমি তখন বললাম, তুমি আমাকে নিয়ে যাবে তোমার সঙ্গে করে তোমাদের দেশে, আর ফেরত দিয়ে যাবে না, তাই না? ও তখন বললো, না এমনটা না, তুমি যদি মনে করো যে তুমি ওইখানে যাবে না, তোমার এখানে থাকবে, তাহলে থাকো, কোনো সমস্যা নেই, আমি তোমার সঙ্গে এসে তোমার এখানে থাকবো। মানে ইশারা ইঙ্গিতে ও বোঝাচ্ছিল যে ও আমাকে ভালোবাসে। তবে এত সুন্দর একটা মেয়ে আমাকে প্রপোজ করেছে এইরকম ভাবে, তাও মাত্র কয়েকদিনের পরিচয়ও আমাকে দেখেছে। ওর প্রতি একটা ভালো লাগা আমার প্রথম দেখাতেই চলে এসেছিল। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এই কথা বলছো, আমি তাহলে একটু সময় নিয়ে ভেবে দেখি। আসলে ভেবে দেখার মতো কিছু নেই, আমাকে তবু একটু সময় দাও। তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়েকে কেউ অপছন্দ করে থাকবে না, বিশেষ করে আমার মতো এরকম সদ্য যৌবনা যুবক। ও তখন বলল, ঠিক আছে মিরাজ, আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি সময় নাও, কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ বলো, না হলে আমি খুব কষ্ট পাবো। আমি বললাম, আমি যদি না বলি তাহলে কি তুমি আমার ক্ষতি করবে? ও
ও তখন বলল, না, তোমাকে পাওয়ার চেষ্টা করব, বোঝাবো, কিন্তু আমাদের ধর্মে বা আমাদের এরকম বিশেষ করে আমাদের গোত্রে নেই যে কাউকে জোর জবরদস্তি করে কোনো কিছু করা। আমি তোমাকে বললাম না, আমাদের গোত্রের সমস্ত জিনেরা ভালো। কিছু কিছু দুষ্টু জিন আছে, ওরা দুষ্টামি করলে ওদেরকে সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হয়। সেহেতু তুমি যাও, নিরাপদে যাও। আর আজ থেকে আমি তোমার সঙ্গে ছায়ার মতো লেগে আছি। তুমি যদি আমাকে ভালো নাও বাসো, তবু আমি তোমাকে ছায়ার মতো ভালোবেসে যাব। তোমার বিপদ আপদে সবসময় তোমার পাশে থাকবো। এই কথা শুনে আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে মাদ্রাসার দিকে হাঁটা শুরু করলাম। আমার কোনো ভয় লাগছিল না। তারপর মাদ্রাসায় চলে আসলাম। গেটের কাছে এসে আমি যখন গেট খুলতে বললাম হুজুরকে, তখন প্রায় 11টা বাজে। হুজুর আমাকে বলল, এখন আসার সময় হলো, কই ছিলি তুই? তো যে বড় হুজুর মূলত যে আমাকে ভালোবাসে বা আমাকে পছন্দ করে, উনি আবার ওদিনকে মাদ্রাসায় ছিলেন না। আমাদের যে ক্যাশিয়ার সাহেব আর ছোট হুজুর, উনি এসে আমাকে বকাঝকা করতে লাগলো। বেশ ভালো মতোই বকাঝকা করলো, আর গেট খুলবে না বলল। তো ওই মুহূর্তে হঠাৎ করেই হুজুরকে কেউ একজন ধাক্কা মেরে ফেলে দিছে। হুজুর নিজে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর উনি পড়ে গেছে আর কি। পড়ে যাওয়ার পর বেশ ভালোই ব্যথা পাইছে। তো সকালে হুড়মুড় করে দরজা তখন গেটটা খুললো, খোলার পরে বাড়ি থেকে পানি টানি নিল। তো আমি তখন হুজুরকে গিয়ে বললাম, হুজুর কি হয়েছে? তো বললো কি যে মনে হলো যে কেউ কেউ একজন ধাক্কা মারছে আমাকে, মাথা ঘুরে পড়ে গেলাম। তো যাই হোক, হুজুরকে ওই দিনকে মোটামুটি একটা চিকিৎসা দেওয়া হইলো। পরের দিন সকালবেলা আমি উঠে ভাবতেছিলাম যে কি করব। রাত্রেবেলা আমার আসলে ঘুম হয়নি খুব একটা। পরিটার কথা চিন্তা করে, তার এত সুন্দর রূপ, যৌবন, চেহারা, আসলে আমার তার প্রতি একটা অন্যরকম দুর্বলতা কাজ করতে শুরু করলো ওই রাত থেকেই। ওর প্রতি আমার একটা ভালো লাগাও কাজ করতে শুরু করলো ওই সময় থেকেই। তো আমি সেটা ওকে তখন বলিনি, ভাবলাম যে একটু সময় নিয়ে তারপর বলি। তো যাই হোক, পরবর্তী দিন সন্ধ্যার পরে আমি মাগরিবের নামাজ পড়ে সবেমাত্র আমাদের ঈদগাহ মাঠের এখানে আমরা কাপড় নাড়তে যাই, আমি কাপড়গুলো আনতে গেছি। তো ওই সময় পেছন থেকে এসে আমাকে মরিয়ম জড়ায় ধরছে আর কি। সে তো একটা পরী। তো ওকে দেখা যাচ্ছে না, কিন্তু ওর গায়ের ঘ্রাণ আর ওর স্পর্শ আমি বুঝতে পারছি। ওর শরীর যে এত পরিমাণ নরম, সেটা ওই দিনকে না ধরার পর আমি বুঝতে পারতাম না। তো আমাকে তখন মরিয়ম বলল, কি কি ভাবলে? কিছু তো বললেন না আমাকে। আমি বললাম যে ভাবার কি আছে, তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়েকে কে বা অপছন্দ করবে? আর তাছাড়া তুমি আমার উপকার করেছো, আমার জ্বর সারিয়ে দিয়েছো, আমাকে কতখানি উপকার করেছো। আচ্ছা, গতকালকে যে হুজুরকে ধাক্কা মেরেছিল, তুমি মেরেছিলে? ও বলল, হ্যাঁ, হুজুর তোমার সঙ্গে এরকম বাজেভাবে কথা বলছিল, আমার খুব খারাপ লেগেছে। তোমার সঙ্গে কেউ বাজে আচরণ করবে সেটা আমি সহ্য করতে পারবো না, এই জন্য তাকে আমি ধাক্কা মেরেছিলাম। তারপর অটোমেটিক্যালি গেটটা খুলে গেল, তাই না? এরকম জিনিস দেখে আমার মনের মধ্যে অনেক আনন্দ লাগছিল। আনন্দ লাগাটাই স্বাভাবিক বিষয়, যে আমি যেটা চাচ্ছি সেটা হয়ে যাচ্ছে, সেটা জিনে করে দিচ্ছে। এটা একটা ভালো বিষয় না? তো আমি তখন বললাম যে হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। তো আমার মনের মধ্যে ওর প্রতি একটা ভালো লাগার অনুভূতি ছিল, কিন্তু ভালোবাসা না সেটা সেটা আমি জানি, সেটা আস্তে আস্তে তৈরি হবে ওর প্রতি। তো ওই দিন থেকে হচ্ছে আমাদের ভালোবাসার সম্পর্কটা শুরু হলো, যে সম্পর্কটা আজ পর্যন্ত টিকে আছে এবং আজ পর্যন্ত আমরা একত্রে বসবাস করি, একসঙ্গেই থাকি। তো তারপরের ঘটনা, আমি ওই দিনকে অনেকক্ষণ ওইখানে ওর সঙ্গে বসে গল্প করতে লাগলাম। হুজুর আমাকে ডাক দিল, বড় হুজুর মাদ্রাসায় ছিলেন না, উনি আসলেন। এসে আমাকে না দেখে আমাকে ডাক দিতে লাগলো, বললো, এই মিরাজ কই গেছে রে? ওইটা আমি আবার শুনতে পাইছি। তাই আমি বললাম, হুজুর এই যে আমি এখানে কাপড় নিতে আসছি। তো হুজুর ওই দিনকে বিষয়টা দেখতে পারে না বা বুঝতে পারে নাই। তো মরিয়ম তখন এখান থেকে চলে গেল, গায়েব হয়ে গেল। গায়েব হয়ে যাওয়ার পরে আমি আসছি হুজুরের কাছে। হুজুর তখন বলল, কিরে তুই এখানে কি করছিলি? অনেকক্ষণ ধরে নাকি তুই মাদ্রাসায় নাই? আমি বললাম, হুজুর কাপড় আনতে গেছিলাম, ওইখানে গিয়ে একটু বসেছিলাম আর কি, খারাপ লাগতেছিল শরীর। তো বললো, আর কত অজুহাত দিবি? তো জ্বর সেরে গেছে অনেকদিন আগেই, তুই ফাজলামি করছিস তাই না? ভালো মতো পড়াশোনা কর, সামনে পরীক্ষা। আর হ্যাঁ, আমাদের পরশুদিন একটা মজলিস আছে, সেই মজলিসে যেতে হবে, দাওয়াত আছে, রাত্রেবেলা আমরা ঈশান নামাজ পড়ে সেখানে যাব, ঠিক আছে? তুই আমার সাথে যাইস। তো হুজুর আমাকে সব জায়গায় নিয়ে যায়, এমনি এমনি সব জায়গায় নিয়ে যায় এবং আমাকে বেশ পছন্দ করে। ওদিনকে রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া শেষ করে ঘুমাই গেলাম। রাত্রেবেলা তো আমাদের নিয়ম হচ্ছে রুটিন মেনটেন করে চলতে হয়। অর্ধেক রাত্রেবেলা হঠাৎ করে আমি দেখতেছি যে একটা জোনাকি পোকার মতো আলো ঘরের ভিতরে প্রবেশ করলো, এবং সেই আলোটা থেকে মরিয়ম আসছে, যে সেটা বুঝতে পারছি। মরিয়ম হঠাৎ করে আমার দিকে তাকাইলো, আলো থেকে মরিয়ম রূপান্তর হয়ে গেল। মরিয়ম আমাকে বললো, চলো তোমাকে আজকে আমি একটা জায়গায় নিয়ে যাব। আমি বললাম, কোথায় যাব? ও বললো, তুমি চলো তো আগে আমার সঙ্গে, গেলে তুমি বুঝতে পারবে, তুমি চলো আমার সঙ্গে। মরিয়ম তখন আমাকে ওইখান থেকে ওইরকমভাবে উড়িয়ে নিয়ে গেল, মানে আমি ওর হাত ধরলাম, এরপরে ন্যানো সেকেন্ডের মধ্যে আমি ঘর থেকে বের হয়ে গেছি। কোথায় গেছি, কীভাবে যাচ্ছি কিচ্ছুই জানি না। চারিদিকে শুধুমাত্র শস্য শব্দ হচ্ছে আর দিগন্ত,
মনে হয় আলোর গতিতে পেরোচ্ছি, এরকম একটা অবস্থা, সম্পূর্ণ আলোর গতি। আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি চোখ বন্ধ করেই আছি। ও বললো চোখ বন্ধ করে রেখো। আমি বললাম আমি এত দ্রুত কীভাবে যাচ্ছি? ও বলল আমরা খুব দ্রুত গতিতে যেতে পারি, আমি তোমাকে আমার খুবই প্রিয় একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে আমি তোমার কাছ থেকে তোমার কণ্ঠস্বর শুনবো, তুমি গান গাইবে, গজল গাইবে, কোরআন তিলাওয়াত করবে, সেগুলো আমি শুনবো। আসলে আমি সেই প্রথম দিন শুনেছি, এরপরে তোমার কণ্ঠে আর কিছু শোনা হয়নি। আজকে তুমি আমাকে শোনাবে, ঠিক আছে? আমি তোমাকে আমার খুব প্রিয় একটা জায়গায় নিয়ে যাব, যে জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। আমি দেখলাম মনে হয় মিনিট 4-5 পার হয়েছে। আমি কোথায় এসেছি জানি না, তবে অনেক দূরের একটা গন্তব্য সেটা আমি জানি। অনেক দূরের পথ পাড়ি দিয়ে এসেছি। আমি তখন ওইখানে বসলাম। ও আমাকে একটা দিঘির পাড়ে বসালো। সত্যি কথা, আমি সেই দিঘিটা দেখে অবাক হয়ে গেলাম, কারণ কোনো দিঘি বা কোনো পুকুরের পানি এত স্বচ্ছ হতে পারে সেটা আসলে আমার বিশ্বাসে ছিল না, বা আমি জীবনে কোনোদিন দেখিনি। একদম কাচের মতো স্বচ্ছ পানি। জ্যোৎস্নার আলো সেই দিঘির মাঝখানে এসে পড়েছে। চারিদিকে ফুল গাছ দিয়ে ঘেরা, এমন এমন সুন্দর সুন্দর ফুল গাছ। সেই ফুল গাছ দড়ির মতো নিচে প্যাঁচ পাকিয়ে নিচের দিকে পড়ছে সেই পুকুরের দিকে, এবং সেই পুকুরের মধ্যে এক প্রকার জল ছায়া পড়েছে। চারিদিকটা ফুল গাছ দিয়ে ভরা, এবং একটা বাঁশের বাগানের মতো আছে। সেই বাঁশের বাগানের মাঝখানে আলো জ্বলছে। কিসের আলো জানি না, তবে আমি ওকে জিজ্ঞেস করতে বলল এই জায়গাটা একটা অলৌকিক জগৎ, এখানের কোনো জগতের সঙ্গে তুমি বাস্তবতাকে মেলাতে পারবা না। এখানে গাছের মধ্যে আলো জ্বলে রাত্রেবেলা, জ্যোৎস্নার আলো অনেক বড় দেখা যায়। আমি চাঁদের দিকে তাকিয়ে দেখি সত্যি আমাদের ওইখানের যে জ্যোৎস্না, ওই জ্যোৎস্নার থেকে প্রায় 4-5 গুণ বড় চাঁদ এখানে দেখা যাচ্ছে। ও তখন আমাকে বলল তুমি মাটি থেকে বা মানুষজন যেখানে বসবাস করে সেখান থেকে কত মাইল দূরে যেন আছি, এবং এত মাইল দূরেই মূলত জিনেরা বসবাস করে, আকাশের একদম এক প্রান্তে, যেখানে পৌঁছানো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা জিন এবং মানুষ জাতিকে এইভাবেই আলাদা করে রেখেছে। আমি এটা দেখে চমকে গেলাম। আমি বললাম সত্যি? ও বলল হ্যাঁ। ও আমার পাশে বসলো। আমি তখন ওর পাশে বসে প্রথমে একটা গজল গাইলাম। গজলটা শুনে আমাকে বলল কি মারাত্মক সুন্দর কণ্ঠ তোমার, এত সুন্দর কণ্ঠ সত্যি তুমি কোথায় পেয়েছো? আল্লাহ তাআলার কি সৃষ্টি দেখো। আমি সত্যি বিহ্বলিত হয়ে যাচ্ছিলাম। আচ্ছা তুমি সূরা ইয়াসিন তিলাওয়াত করো তো, এটা আমার কিছু কিছু জায়গায় ভুল আছে। তুমি আগে বলো, কোরআন তিলাওয়াত করো, তারপর আমি তিলাওয়াত করে তোমাকে শোনাবো, তুমি আমাকে ধরিয়ে দিও, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, ধরিয়ে দিব, তুমি আগে আমারটা শোনো। আমি তখন প্রায় অনেকগুলো আয়াত তাকে তিলাওয়াত করে শোনালাম। ও বলল কি সুন্দর করে তুমি তিলাওয়াত করো, আমি যদি এরকম পারতাম, আমিও এই সূরাটা পারি, তবে আমি এটা তিলাওয়াত করতে গেলে কিছু কিছু জায়গায় ভুল হয়, তুমি আমার ভুলগুলো ধরিয়ে দিও তো। আজকে আমি তোমার কাছে শুনবো, আজকে আমি শিখবো না। আমি বললাম তোমাকেও শিখতে হবে, তুমি যে এরকমভাবে ফাঁকি দাও, তোমাকেও শিখতে হবে। ও তখন বললো আচ্ছা শিখবো শিখবো, তুমি আগে বলো। আমি ওর হাতে হাত রেখে বসে আছি, ও নিজে থেকেই আমাকে ওর হাতটা দিয়ে ধরে আছে আর কি। আমি যখন তিলাওয়াত করছিলাম তখন ওর মাথাটা আমার কাঁধে রাখলো। পরনে আছে গোলাপি রঙের একটা জামা, খুব সুন্দর মিষ্টি লাগছে ওকে দেখতে। ওকে আমি শুধু দেখতেই থাকি। ও আমার কণ্ঠের প্রশংসা করে, আর আমি প্রশংসা করি ওর রূপ এবং যৌবনের। আমি বললাম তোমরা এত সুন্দর কেন বলো তো, তুমি এত সুন্দর কেন? তোমাকে শুধু দেখতেই ইচ্ছে করে, শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে থাকতেই ইচ্ছে করে। এই তাকানোটা আমার জীবনের এক অন্যতম শ্রেষ্ঠ তাকানো, আমি সত্যি এটাকে উপেক্ষা করতে পারি না। আমার দিকে তাকিয়ে বলল তুমিও বেশ সুন্দর, তুমি এই কথা বলো না তো। আচ্ছা শোনো, তুমি এখন তিলাওয়াত করে শোনাও আমাকে। কখন যে ঘন্টার পর ঘন্টা মাঝখানে কেটে যেত আমি বুঝতেই পারতাম না। ও নিজে পড়তে চাইতো না, তবে আমাকে প্রত্যেক দিন এখানে নিয়ে এসে কোরআন তিলাওয়াত শোনাতে হতো ওকে। প্রায় দিন আমি এখানে আসতাম রাতের বেলা। আমার একটা নিয়মিত রুটিন হয়ে গিয়েছিল এখানে আসার, এবং এখানে এসে ওর সঙ্গে আমি গল্প করতাম, ওর সঙ্গে আমি এরকমভাবে ওকে কোরআন তিলাওয়াত করে শোনাতাম, গজল শোনাতাম, আমাদের এখানকার গান শোনাতাম। ও খুব সুন্দরভাবে সেগুলো উপভোগ করতো। আর ওইখানে শুয়ে আমরা দুজন জ্যোৎস্না দেখতাম, আকাশ দেখতাম। আমি বলতাম যে তোমাদের পৃথিবী তো আমাদের থেকে অনেক সুন্দর, এই জগৎটা তো আমাদের পৃথিবী থেকে অনেক সুন্দর, তাহলে তোমরা কেন আমাদের পৃথিবী দেখতে যাও? ও তখন বলল তোমরা বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে ঘুরতে যাও না, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সুন্দর জায়গা দেখতে? আমরাও ঠিক সেরকমই মানুষের জগতে ঘুরতে যাই, এটাই, তাছাড়া বিশেষ কোনো কিছু না। তবে তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো না, কারণ তোমাদের সেই ক্ষমতা আল্লাহ তাআলা দেননি, আমাদেরকে দিয়েছে। আমি বললাম হ্যাঁ। ততদিনে আমি ওকে ভালোবেসে ফেলেছি। মাঝখানে প্রায় 2 মাস সময় কেটে গিয়েছে।
এই 2 মাসে আমার পড়াশোনা একদম ঢিপে ওঠার মতো অবস্থা। আমি ঠিকঠাক মতো পড়াশোনা করতাম না এই কারণেই, কারণ ওই যে রাত্রেবেলা ওর সঙ্গে এখানে জেগে আমি গল্প করতাম। আমার এত ভালো লাগতো কিসের জন্য আমি জানি না। ওর প্রতি এত পরিমাণ ভালোবাসা আমার তৈরি হয়েছিল যে সেই ভালোবাসাটা আমি কোনোভাবেই উপেক্ষা করতে পারতাম না। ও যেদিন রাত্রে আসতো না সেদিন আমার ঘুমই হতো না, কারণ ওই যে অভ্যাস, আমার ঘুম হতো না ওর দিকে, ওর কথা ভেবে, ওর মানে চেয়ে। ও আসতো না যেদিন, সেদিন আমার খুব কষ্ট হতো। বুকের ভিতর এক ধরনের পোড়ার মতো জ্বালা হতো। কিসের জ্বালা জানতাম না, তবে এক ধরনের অন্যরকম পোড়ার মতো অনুভূতি হতো, যে অনুভূতি আমাকে ঘুমাতে দিত না। দেখতে দেখতে 2-3 মাস সময় মাঝখানে কেটে গেল। আমাদের মাদ্রাসায় ছুটি দিল, মূলত সামনে ঈদ ছিল, ঈদের ছুটি হলো। তো রোজার ঈদে সাধারণত রোজা থাকতে হয়। তো ও প্রত্যেক দিনই আমার জন্য ইফতার নিয়ে আসতো আমি যখন মাদ্রাসায় থাকতাম। তো এই জিনিসগুলো হুজুর কিছুদিন খেয়াল করেছে যে প্রতিদিন আমি কোত্থেকে যেন বিকেলবেলা একটা ঠোঙা নিয়ে আসি, এবং সেই ঠোঙার মধ্যে খুব দামি দামি খেজুর থাকে, ফলমূল থাকে এবং অনেক কিছু থাকে। আমার আশেপাশের যেসব বন্ধুবান্ধব থাকতো ওদেরকে আমি দিয়ে খেতাম। আমাদের মাদ্রাসায় তো ফিক্সড হচ্ছে গিয়ে ওইগুলো থাকতো। আর বিশেষ করে মাদ্রাসায় সবসময় দিত না, তবে ঠোঙা নিয়ে আমি ইফতার করার জন্য বাড়িতে চলে যেতাম। তো ওইটা হুজুর খেয়াল করেছে যে আমি মাদ্রাসা ইফতার করে আসার পরেও অনেক ফলমূল বা এই জাতীয় জিনিসগুলো আমি অনেককে দিতাম। তো হুজুর তখন আমাকে বলল, আমি সাধারণত ও মানুষের কাছাকাছি দিনের বেলা আসতো না। আমি আসরের নামাজ পড়ে আমাদের বাড়ির ওই ইসের পেছনে, মাদ্রাসার পেছনে একটা জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে যেতাম। ওইখান থেকেই প্রতিদিন ও আমাকে খাবারের প্যাকেটটা দিত। তো হুজুর আমাকে ওইগুলো দেখে ফলো করতো। তো একদিন হুজুর আমাকে দেখে ফেললো যে আমি ভিতরে গেলাম খালি হাতে, আর ওইখান থেকে আসার পথে একটা প্যাকেট নিয়ে আসলাম। হুজুর আমাকে দেখে বললো, ওর ভিতরে কি আছে? আমি বললাম, হুজুর কিছু না। তো হুজুর আমার কাছ থেকে জিনিসটা কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে দেখলো ওর ভিতরে নানান ধরনের ফল, এর মধ্যে একটা ফল যেটা কিনা জিনেদের জগতে পাওয়া যায়। এবং ওইটা দেখার পর আমার হুজুর আমাকে বললেন যে তুই সত্যি করে বল যে তোর সাথে কি আছে, বা তুই এটা কার কাছ থেকে নিয়ে এসেছিস। আমি হুজুরকে তখন মিথ্যা কথা বললাম, না হুজুর, এটা আমার এক বন্ধু আমাকে দিয়েছে। মিথ্যা কথা বলতে সত্যি আমি তাকে বন্ধু হিসেবেই বললাম। তো বললো, খারাপ কোনো কিছু করছিস না তো? এই ফলগুলো কোথায় পাওয়া যায় আমি জানি, এগুলো জিনেদের জগতে পাওয়া যায়। কোনো জিন কি তোর বন্ধু? আমি তখন হুজুরকে বলে দিলাম যে হ্যাঁ, একটা জিন আছে আমার বন্ধু, ও আমাকে প্রতিদিন ফলগুলো দিয়ে যায়। এই কথা হুজুর শোনার পর তিনি বললেন যে জিনেরা কিন্তু ভালো হয় না, ওরা মানুষের ক্ষতি করে, তুই ওর সঙ্গে আর মিশতে যাবি না, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে হুজুর। হুজুর আমার উপর সন্দেহ করে সেটা আমি জানি, অনেক আগে থেকেই। উনি আমার বেশ কিছু আচরণ অনেক আগে থেকেই দেখে বিশ্বাস করেছে। আমি বেশিরভাগ দিন রাতের বেলা আমার মাদ্রাসায় থাকতাম না, তারপর দূরে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলতাম, অলৌকিক অলৌকিক সব কাণ্ড আমি ঘটাতাম। এই জিনিসগুলো হুজুর দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, এবং আমাকে বেশ কিছুদিন দেখে আসলে তিনি ভেরিফাই করেছে। যাই হোক, রোজা ওইরকমভাবে চলে গেল। ঈদের সময় ও আমাদের এখানে এসেছিল, আর ঈদের টাইমে ও আমাকে, আমার মাকে এবং বাবাকে, সঙ্গে আমার আরও 2 বোন আছে, ওদের সকলকে কাপড় উপহার দিয়েছিল। আমি বাড়িতে মিথ্যা কথা বলেছিলাম যে আমার এক বন্ধু, ওরা অনেক বড় লোক, আমাদের এগুলো দিয়েছে। প্রথমে বাবা নিতে চাননি, পরবর্তীতে জিনিসগুলো উনি গ্রহণ করেছিল। আমি মরিয়মকে আমার পরিবারের কথা সমস্ত কিছু বলেছি। একে একে সমস্ত কিছু মরিয়ম শুনেছে এবং আমাকে এই সমস্ত বিষয় সম্পর্কে জানিয়েছে। বলল যে সমস্যা নেই, তোমার বাবা মাকে আমার খুব ভালো লাগে, ওনারা খুব সহজ সরল এবং বেশ ভালো মানুষ। তো ওই কথা বলার পর আমি আমার আম্মাকে কাপড়গুলো দিয়েছিলাম। ওরা খুব খুশি হয়েছিল, বিশেষ করে আমার দাদি বলেছে এই কাপড়গুলো তো খুব দামি। যাই হোক, ঈদের টাইমটাতে মরিয়ম আমার সঙ্গেই থাকতো, আর আমি যেহেতু ছুটিতে ছিলাম, বাসায় ছিলাম, ততদিনে আমার প্রায় বেশ খানিকটা কোরআন মুখস্থ হয়ে গিয়েছে। এইগুলো মরিয়মের কারণে হয়েছে। ও আমাকে সবসময় পড়ার জন্য তাগাদা দিত। আর কিন্তু আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছিল, মাঝখানে মাঝে মধ্যে পরীক্ষা হয়, সেই সমস্ত পরীক্ষার রেজাল্টগুলো খারাপ হয়েছিল। তো ঈদ কেটে গেল ভালো মতো। ঈদের সম্পূর্ণ টাইমটা আমি মরিয়মের সঙ্গে কাটালাম, ওই দিঘির পাড়ে, নদীর পাড়ে, তারপর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ও আমাকে নিয়ে যেত। ঈদের পরে আমি মরিয়মকে ভালো মতো ধরলাম, বললাম যে শোনো, তোমাকে কিন্তু ভালো মতো কোরআন তেলাওয়াত শিখতে হবে এবং শুদ্ধ করে। এরপর থেকে প্রত্যেক দিন আমি যখন রাতে সবাই ঘুমিয়ে পড়তো, আমি মরিয়মের সঙ্গে যেতাম এবং গিয়ে ওকে আমি ট্রেনিং দিতাম, কোরআন তিলাওয়াত করার জন্য বলতাম, ওকে পড়ার জন্য বলতাম। ও নিজে সমস্ত কিছু পড়তো, ও আমার থেকে বেশ ভালোই পারতো, তবে আমার কাছ থেকে শিখতে চাইতো। কারণ হচ্ছে আমি খুব সুন্দর টান দিতে পারতাম, সুর তুলতে পারতাম, এই জন্যই মূলত আমার কাছ থেকে শিখতে চাইতো। আমাদের সময় বেশ ভালো কাটছিল। দেখতে দেখতে মাঝখানে প্রায় বছর খানিকের মতো সময় কেটে যায়।
হুজুর বিষয়টা জেনে যাওয়ার পরে আমি বেশ সাবধানতা অবলম্বন করতাম। আমি জিনের জগতে গিয়ে খুব বেশিক্ষণ থাকতাম না। আগে তো শুরুতে পুরো রাত কাটিয়ে আসতাম। এই জিনিসগুলো হুজুর মূলত অবজার্ভ করেছে। এরপরে হুজুর আমাকে ওইখানে দেখতে পেত। আর মূলত হচ্ছে আমি চলে যাওয়ার পরে সেইখানে মরিয়মের এক জিন বা ওর পরিচিত একজন জিনকে আমার বদলে সেখানে শুইয়ে রাখতো। তো হুজুর কিছুদিন বিষয়টা দেখেছে। মাঝখানে বছরখানেক সময় কেটেছে। আমার তখন 25 পারা প্রায় শেষ এবং আর 5 পারা বাকি আছে। তো ওই মুহূর্তে এক রাত্রেবেলা আমি একটা ছায়ার হাত ধরে বেরিয়ে যাচ্ছি। এটা হুজুর স্পষ্ট রূপে দেখেছে এবং হুজুর আগে থেকে যেটা সন্দেহ করেছিল ঠিক তাই। কিছুটা সামনে যাওয়ার পরে আমরা বাগানটা পার হব। সেই মুহূর্তে হুজুর তার সম্ভবত কোনো শক্তি ছিল, দোয়া দরুদের শক্তি বা যেটাই হোক, ওইটা দিয়ে ওকে আটকে ফেললো। আমি তো ওর হাত ধরে আছি, আমি ওকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ মানুষের মতো, কিন্তু হুজুর ওকে এমনভাবে বেঁধে ফেলেছে যে ও যেতে পারছে না ওই অবস্থায়। আমি তখন বললাম, কি হলো তোমার? তখন বলল, কিছু একটা আমাকে আটকে ফেলেছে, আমি যেতে পারছি না। হুজুর তখন সেখানে এসে বলল, তুমি এখানেই দাঁড়াও, তুমি এখান থেকে যেতে পারবা না, আমি যতক্ষণ না হুকুম দিব। আমি তখন বললাম, হুজুর আপনি এটা কেন করলেন? তখন হুজুর বলল, এই মেয়ে জিনটা তোমার পিছু পিছু লেগেছে অনেক আগে থেকেই, সেটা আমি জানি। এর আগেও একদিন আমি ওকে দেখেছি এখানে আসতে। এই মাদ্রাসায় মেয়ে জিনের কী কাজ, বা মেয়ে জিন আসে কিসের জন্য? পরবর্তীতে আমার সন্দেহ ঠিকই ছিল। তুমি বলেছিলে না যে তোমার একটা ছেলে জিনের সঙ্গে পরিচয় আছে, কিন্তু এটা একটা পরী। পরীরা খুব খারাপ হয়, ছলনাময়ী হয়। তুমি কি জানো ও ওইখানে গিয়ে কি করে বা কার সাথে মেশে? তোমার সঙ্গে যে ও খারাপ কোনো কিছু করবে না তার গ্যারান্টি কি? ওই মুহূর্তে আমি বললাম, না হুজুর, মরিয়ম ওরকম কেউ না, মরিয়ম খুব ভালো জিন, ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। হুজুর তখন বললেন, এরকম কিছুই আন্দাজ করেছিলাম। যাই হোক, আমি ওকে এখান থেকে যেতে দিব না, ওকে আটকে রাখবো। এবং সত্যি কথা বলতে জিনেদের প্রতি আমার কোনো ভরসা নেই। ওই মুহূর্তে আমি হুজুরকে বললাম, হুজুর আপনি ভুল বুঝছেন, ও ওরকম কোনো জিন না, ও বেশ ভালো এবং খুব ধার্মিক একজন জিন, ও নিজেও 30 পারা কোরআনের হাফেজা। আমি তখন বললাম যে ছেড়ে দিন ওকে। উনি তখন বলল, আমি বিশ্বাস করি না, জিনেরা বেশ অহংকারী এবং ছলনাময়ী হয়, এবং এ তো তোর ক্ষতি করার জন্য এসেছে তোর কাছে। আমি বললাম, হুজুর না, এটা আপনি ভুল করছেন। সত্যি কথা বলতে আমি ওকে ভালোবাসি এবং ও আমাকে কোনোদিন ছেড়ে যাবে না বলেছে। হুজুর তখন বলল, এটাই তো আসল কথা, ছেড়ে যাবে না কিসের জন্য, তোকে নিয়ে যাবে এখান থেকে, সুযোগের অপেক্ষায় আছে। তখন মরিয়ম বলতে শুরু করলো, আসসালামু আলাইকুম হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমি সত্যি কথা ওর কোনো ক্ষতি করতে আসিনি। ও যেটা বলেছে সেটা সত্য। আমরা অমক গোত্রের জিন, আমাদের গোত্রে কোনো খারাপ জিন বা ওরকম কোনো কিছু নেই। তখন হুজুর জিজ্ঞেস করলো, কোন গোত্র? তখন মরিয়ম বলল, সালেহ গোত্র। এই কথা বলার পর হুজুর তখন বললেন, সালেহ গোত্র? তারপর তারপর বলো, তোমার বাবার নাম কি? তখন মরিয়ম তার বাবার নাম বললেন। বলল, সালেহ গোত্রতে একবার আমি গিয়েছি এবং আমি ওই জায়গার কিছু জিনেদের সঙ্গে পরিচিত আছি। তোমার বাবার নাম কি বলে তোমার সম্পর্কে আগে খোঁজ করব। তখন মরিয়ম বলল, আমার বাবা এইসব বিষয়ে কিচ্ছু জানেন না, তিনি জানলে হয়তো আমাকে মানুষের জগতে আসতে দিবেন না। দয়া করে আপনি এটা করবেন না। আমি মিরাজকে খুব বেশি ভালোবাসি এবং আমি মিরাজের কোনো ক্ষতি করব না কখনো, বরঞ্চ ওর উপকার করব। আপনি দেখুন, মিরাজ অনেক অনেক কাণ্ড করেছে, মাদ্রাসায় অনেকের উপকার করেছে। এমনকি রোজার মাসে মিরাজ একটা বড় পার্টি নিয়ে এসেছিল এখানকার মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ানোর জন্য, সেটা আমিই দিয়েছিলাম। এবং সত্যি কথা বলতে আমার সকলের প্রতি একটা রকম মমতা আছে, আপনি দেখুন এমনটা করবেন না। এই কথা বলার পর তখন হুজুর খানিকটা শান্ত হয়ে বলল, চিন্তার বিষয়। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু সালেহ গোত্রের জিন, তাহলে তোমার উপর আমার ভরসা আছে। ওই গোত্রের জিনেরা খারাপ হয় না। তুমি সত্যিই কোরআন তিলাওয়াত পারো? আচ্ছা, অমুক সূরার অমুক আয়াত নাম্বারটা বলো তো। সঙ্গে সঙ্গেই মরিয়ম সেটা বলে দিল। বলল, ঠিক আছে, আমি ভেবেছিলাম হয়তো আমার প্রিয় ছাত্রটা কোনো খারাপ জিনের পাল্লায় পড়েছে, কোনো খারাপ মেয়ে জিন। অনেক খারাপ মেয়ে জিন দেখেছি যারা কিনা মানুষকে ধরে নিয়ে যায়, তাদেরকে ব্যবহার করে আর কখনো ফেরত দিয়ে যায় না। তো ভেবেছিলাম মিরাজ আমার খুব পছন্দের একজন ছাত্র, ওকে আমি খুব পছন্দ করি। ও মাত্র 3-4 বছরের ভিতরেই কোরআন তিলাওয়াত প্রায় শেষ করে ফেলেছে, কোরআন শরীফ প্রায় ধরে শেষ করে ফেলার মতো অবস্থা। এরকম ট্যালেন্টেড ছাত্র বা এরকম সুন্দর কণ্ঠস্বরওয়ালা ছাত্র এর আগে আমি কোনোদিন পাইনি। এই জন্য মিরাজকে আমি একটু বেশি ভালোবাসি। তুমি কিছু মনে করো না, ঠিক আছে? তোমরা তাহলে এখন যাও। আর হ্যাঁ মিরাজ, তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। আমি কিন্তু সব কিছুই দেখি এবং জানি, কিন্তু এতদিন প্রমাণের অভাবে কিছু বলতে পারি নাই। যাই হোক, ঠিক আছে, তুমি যাও। তারপর আমি এবং ও ওইখান থেকে চলে গেলাম। উড়ন্ত অবস্থায় ও আমাকে তখন জড়িয়ে ধরে বলল, আজকে আমি অনেক খুশি, কারণ তোমার হুজুরও বিষয়টা সম্পর্কে জেনেছে।
তোমার হুজুর তোমাকে অনেক বেশি ভালোবাসে, এবং হুজুর জানার পর থেকে এখন আমাদের মধ্যে আর কোনো বাধা নেই। মাদ্রাসায় একটাই বাধা ছিল, এখন আমি চাইলেই তোমার মাদ্রাসাতে আসতে পারবো। আমার খুব আনন্দ লাগছে। ও আমাকে জড়িয়ে ধরলো, এবং এর আগে আমরা কখনো একে অন্যকে চুমু খাইনি, একদম শূন্যের মধ্যে, বাতাসের মধ্যে। ও আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট রেখে চুমু খেতে লাগলো। আমি জানি না এই অনুভূতিটা কিসের, তবে আমার বুকের ভিতরে একটা অন্যরকম শান্তি বিরাজ করছিল, এবং ওর সেই নরম ঠোঁট, গোলাপি ঠোঁটের স্পর্শ যখন আমার ঠোঁটের মধ্যে লাগলো, তখন যেন আমি সত্যি নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি কোনো মেয়েকে চুমু খাচ্ছি। ওদিনকে আমাদের মধ্যে বেশ ভালোবাসা হলো, এবং একে অন্যকে ভালোবাসা বিনিময় করা হলো। আমার জীবনের সর্বপ্রথম অভিজ্ঞতা, যা কিনা আমি কোনো দিন ভুলতে পারবো না। মরিয়ম আমাকে অনেক বেশি ভালোবেসেছিল। ওদের ওইখানে একটা জায়গা আছে, একটা জগৎ আছে, সেখানে নিজেদের মতো করে ঘর বাড়ি তৈরি করা আছে। মাঝে মধ্যে জেনেরা সেখানে যায় বেড়ানোর জন্য। আমিও মরিয়মের সঙ্গে সেখানে গিয়েছিলাম, এবং সেখানে যাওয়ার পরই মূলত এরকম একটা ঘটনা ওর সঙ্গে ঘটে। তারপর থেকে ওর প্রতি আমি আরও বেশি দুর্বল হয়ে পড়ি। মরিয়ম নিয়মিত আমাদের মাদ্রাসায় আসতে লাগলো, এবং এসে আমাদের সঙ্গে, বিশেষ করে হুজুরের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতো। তারপর হুজুরের কাছ থেকে, মরিয়মের কাছ থেকে হুজুর মাঝে মধ্যে বিভিন্ন পরামর্শ নিত, কিভাবে কি ঠিক করা সম্ভব। তারপর কারো কোনো জ্বর বা হলে হুজুরের কাছে আসতো। আমি মরিয়মকে ডাক দিয়ে তখন ওই ছেলেকে ঝাড়ফুঁক করে দিতাম, ছেলের রোগ ঠিক হয়ে যেত। হুজুর আবার একটু ফায়দা লুটতো কি, মরিয়মকে সাথে করে ওর সঙ্গে করে জিনেদের জগৎ থেকে বিভিন্ন ওষুধ নিয়ে আসতো। দেখতে দেখতে মাঝখানে আরও কিছু মাস এবং বছর কেটে গেল, এবং আমাদের সময় খুব ভালো কাটছিল। আমরা মাদ্রাসা থেকে বেরিয়ে গেলাম। আমার বয়স তখন 20-এর কাছাকাছি। আমি মাদ্রাসা থেকে বের হওয়ার সময় যেদিন পাগড়ি দিবে, হুজুর আমাকে বলল, আমাকে ভুলে যাস না, আমার কাছে আবার আসিস। এখন তোরা কোন জায়গায় যাবি, কোথায় গিয়ে মাওলানা পড়বি, অন্যান্য জায়গায় ভর্তি হবি, আমাকে মনে রাখিস। আর হ্যাঁ মিরাজ, তুইও আমাকে মনে রাখিস। আমি বললাম, হুজুর আমি আপনার কাছে সবসময় আসবো, এবং আপনি আমার সবথেকে প্রিয় হুজুরগুলো, সবথেকে প্রিয় হুজুর, আপনার কাছে অবশ্যই আমি আসবো। প্রতিদিন রাতে দেখা করতে আসবো। ওরকম বলে, থাক বেটা, লাগবে না, প্রতিদিন তোর সঙ্গে দেখা করে কি করব আমি, এখানে এমনিতেই কম জ্বালিয়েছিস আমাকে। যে সেদিনকে হাসি ঠাট্টা করে হুজুরের সঙ্গে শেষ দেখা হয়েছিল আমাদের সেইখানে। এরপরে আমি গিয়ে ওইখান থেকে বের হলাম। বের হওয়ার পর আমি চলে গেলাম গিয়ে আমাদের শহরে, ওইখানকার শহরের একটি মাদ্রাসায়। তো শহরে গিয়ে আমাকে পড়তে হবে। পরবর্তীতে মাওলানাতে ভর্তি হলাম, এবং সেখানে গিয়ে পড়াশোনা করতে লাগলাম। তো এর মাঝখানে আমাদের মধ্যে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়েছে, মানে বেশ কয়েকবার বলতে মাঝে মধ্যেই হতো। আমরা একজনের সঙ্গে মিলেমিশে থাকতাম। আমি বেশিরভাগ সময় ওর সঙ্গেই ঘুমাতাম, ওর সঙ্গে ছাড়া আমি ঘুমাতে পারতাম না। আমি যখন শহরে চলে আসলাম তখন ও আমার বাসাতে আমার সঙ্গেই থাকতো, এবং আমার সঙ্গেই ঘুমাতো এক পর্যায়ে বলতে গেলে। তো আমি যেখানে থাকতাম ওইখানটা আবার শুনশান নিরিবিলি ছিল, একটা মাদ্রাসায় থাকতাম না, কারণ মরিয়ম মাদ্রাসায় গিয়ে থাকতে পারতো না। আমি ক্লাস করে চলে আসতাম নিজের বাসায়, একটা চিলে কোঠার রুমের মতো ছিলাম। তো হঠাৎ করে একদিন মরিয়ম ঘুমিয়েছিল, তো ও বমি করা শুরু করলো। বমি করা অবস্থায় আমি তখন বললাম, কি হলো? ও অসুস্থ হয়ে গেলে আমার বুকের মধ্যে ধরফর করতো, প্রচণ্ড পরিমাণ বুক ব্যথা করতো ওর জন্য আর কি। তো তখন আমাকে বলল যে আসলে কি হচ্ছে জানি না, তো ওই দিনকে ও অসুস্থ অবস্থায় এখান থেকে চলে যাবে। আমি বললাম, না, আমি তোমাকে দিয়ে আসি। ও বললো, তোমাকে আবার কে দিয়ে যাবে? আমি বললাম, আমি দরকার হলে তোমার এখানে থাকবো, তুমি চিন্তা করো না, চলো। তো ওই দিন প্রথমবারের মতো আমি মরিয়মের সঙ্গে মরিয়মের বাড়িতে পর্যন্ত গেলাম। এর আগে আমি মরিয়মের গোত্রে বা ওর বাড়িতে কখনো যাই নাই। বাড়ির আশেপাশে যাওয়া হয়েছে। মরিয়মের সঙ্গে প্রায় আমার 3 বছরের সম্পর্ক। আশেপাশে যাওয়া হয়েছে, জিনের জগৎ ঘোরা হয়েছে, অনেক জিনের সঙ্গে পরিচয় হয়েছে। তো মরিয়মের ঘরে আমি কখনো যাই নাই। তো ওই দিনকে আমি মরিয়মের সঙ্গে ওর বাড়িতে গেলাম। যাওয়ার পর আমি গিয়ে ওর সঙ্গে ওর ঘরে বসে আছি, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, খানিকটা অসুস্থ বোধ করছে। তো এই অবস্থায় হঠাৎ করেই ওর এক ভাই ঘরের ভিতর চলে আসে। তো আমি তখন লুকায়া পড়ি। তো ওর ভাই যখন দেখে মরিয়ম অসুস্থ, তখন বলে কিছু, কি হয়েছে? তো বলে, কিছু হয় না, টুকটাক আর কি। তো যাই হোক, তো মরিয়মের ঘরে আমার মরিয়মের এক কাজের লোক ছিল। ওই কাজের লোক মহিলাটা আবার কিছুটা বুঝতে পারছে, আন্দাজ করতে পারছে যে জিনেদের সন্তান হওয়ার সময় সাধারণত এরকম আলামত দেখা যায়। তো কাজের লোকটার সঙ্গে মরিয়মের বেশ ভালো সম্পর্ক ছিল। তো তখন তাকে জিজ্ঞেস করলো যে, কি ব্যাপার মা, তোর কি হয়েছে? তো বললো, এরকম এরকম লাগতেছে। তো এই কথা বলার পর বললো, কি বলিস, এরকম অনুভূতি তো, এরকম সমস্যা হয়তো সন্তান হওয়ার আগ মুহূর্তে, কিন্তু তোর তো বিয়ে। তখন মরিয়ম চোখ বড় বড় করে ফেললো, বললো, হ্যাঁ খালাম্মা, এটা কি বলছেন আপনি? ওই মুহূর্তে তখন বললো, হ্যাঁ এই লক্ষণ, তাই না? এরকম এরকম গন্ধ সহ্য করতে পারিস না, হ্যান ত্যান, এরকম এরকম ব্যাপার হয়। তো
তো তখন মরিয়ম বলল হ্যাঁ। তারপর মরিয়ম খালাম্মাকে সমস্ত ঘটনা খুলে বলল, এবং আমিও তখন এসে খালাম্মাকে বললাম যে এই ঘটনা আসলে কি ব্যাপার, আমরা আসলে বুঝতে পারছি না কি হবে। তো সে তখন বলল যে যাই হোক, এটা এখন আড়াল করতে হবে, এটা কখনোই আসলে জনসম্মুখে বা মুখে আনা যাবে না, আনলে অনেক বদনাম হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে। তার থেকে বরঞ্চ একটা কাজ কর, তুই আপাতত সন্তান জন্মদানের আগ পর্যন্ত কোথাও একটা গিয়ে থাক। আপাতত এখন যাওয়ার দরকার নেই, যখন পেট আরেকটু ফুলে যাবে বা হবে, তুই সেখানে গিয়ে থাক, থেকে কর, তার আগে তোরা বিয়ে করে নে। এই নাজার সম্পর্কে তোরা থাকিস না, এটা আসলে ঠিক না। তো এর আগে আমরা কালেমা পড়ে 3 কবুল বলে আমরা বিয়ে করেছি অলরেডি। তারপরেও জিনেদের নিয়মে এবং মানুষের নিয়মে যেরকমভাবে বিয়ে হয়, আমরা সেরকমভাবে এক হুজুরের সামনে সাক্ষী রেখে বিয়ে করলাম। ওই খালাম্মাও ছিল, পাশাপাশি আরও কিছু জিন ছিল যারা কিনা আমাদেরকে বিয়ে সম্পন্ন করে। এবং বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা তো বেশ খুশি ছিলাম দুজনে, আমার সন্তান পৃথিবীতে আসতে চলেছে। তো আমি প্রায় প্রতিদিনই ওইখান থেকে মরিয়মদের ওখানে যেতাম। আমাদের একটা ঘর হয়েছিল পাহাড়ের এক কোলে একটা জায়গায়, শুনশান জায়গায়, একদম শেষ প্রান্তের দিকে আমার একটা ঘর হয়েছিল। ওইটা মূলত হচ্ছে গিয়ে আমি নিজেই তৈরি করেছিলাম। মরিয়ম তো তখন অসুস্থ থাকতো, ওর পাশে সবসময় আমার থাকা লাগতো। ক্লাস করে আমি রাত্রে সন্ধ্যার আগে আগে চলে যেতাম ওইখানে। এবং ওই যে খালাম্মা যে আছে, উনি আমাকে নেওয়ার জন্য একটা ঘোড়া পাঠাতেন। এই ঘোড়াটা হচ্ছে খালাম্মারই ছিল। তো ওই ঘোড়াটা হচ্ছে জিনেদের ঘোড়া, জিনেদের মতোই আচরণ করে, জিনেদের মতোই চলাচল করে। তো আমাকে তখন ওই অবস্থায় ওইখান থেকে নিতে পাঠায়, এবং প্রত্যেকদিন আমি ওই ঘোড়ায় চড়ে মরিয়মের কাছে যেতাম এবং সবসময় ওর সঙ্গেই থাকতাম। শুধুমাত্র ক্লাস করার যে সময়টুকু, ওই সময়টুকু হচ্ছে আমি এখানে থাকতাম, আর বাকি টাইমটা মরিয়মের সঙ্গে আমি পার করতাম। তো দেখতে দেখতে মরিয়মের পেট ফুলে গেল, আস্তে আস্তে সময় পার হলো, এবং দীর্ঘ কয়েক মাস পর আমাকে মরিয়ম একটা কন্যা সন্তান দিল। কন্যা সন্তানের জন্ম হলো। সেই খালাম্মা সেদিনকে ওইখানে ছিল। তো কন্যা সন্তান হওয়ার পর মরিয়ম মাঝে মধ্যে বাড়িতে যেত, কারোর সঙ্গে এরকমভাবে কথা বলতো না, চলে আসতো। এর মাঝখানে মরিয়মের মা আবার টের পেয়েছিল বিষয়টা। টের পাওয়ার পর তো তিনি বলেছেন যে কী ব্যাপার, কী এসব বিষয়। তো ওর মাও আবার আমাদেরকে সাপোর্ট করতো। ওর মা সন্তান হওয়ার পরে আমাদেরকে দেখতে এসেছিল। তারপর মাঝখানে আমার সন্তান হলো, ও একটু বড় হলো। তো ও সবসময় আমার সঙ্গেই থাকতো, আমাদের এখানে থাকতো। আর ওর মা তো প্রত্যেকদিন আমার এখানে আসতো, এখানে এসে রাতের বেলা আমার সঙ্গেই থাকতো। আমরা 2 জায়গায় থাকতাম। আমার 2 জায়গায় সংসার মোটামুটি হয়েছিল। তো সত্যি কথা বলতে গেলে আমি আসলে কখনো কল্পনা করতে পারিনি যে এরকমটা কখনো হবে, যে আমি আমার এরকম একটা স্ত্রীকে বিয়ে করব, আমাদের সন্তান হবে। আমার কন্যা সন্তানটা এত পরিমাণ সুন্দর ছিল যে ও আসলে আমাকে ছাড়া কিছু বুঝতো না। একটু বড় হওয়ার পর, বুঝতে শেখার পর আমি মাওলানা পড়তে লাগছিলাম ওই মাঝখানে। পাশাপাশি হচ্ছে আমাদের সম্পর্কটা বেশ ভালো ছিল। তো এই যে একটা কথা আছে না, যে সম্পর্ক খুব বেশি দিন লুকিয়ে থাকে না। কিছু কিছু বদজিনের নজর আমাদের উপর পড়লো। বদজিন বলতে ওরা মরিয়মের আব্বা হুজুরকে গিয়ে বিষয়টা জানিয়ে দিল যে এরকম ব্যাপার, মরিয়ম তো এরকমভাবে মানুষের সঙ্গে মেশে। এবং 3 জন জিন আমাকে একদিন পথিমধ্যে আটকানোর পর বললো যে তোর সাহস তো কম নয়, তুই আমাদের মেয়ের সঙ্গে মেলামেশা করিস, তার সঙ্গে ঘোরাফেরা করিস। তো ততদিন পর্যন্ত কেউ কোনো ব্যাপার বা কোনো ঘটনা কোনো কিছুই জানে না। তো আমি তখন সেদিনকে দোয়া দরুদ পড়ে কোনোভাবে জিনগুলোকে সেখান থেকে যাওয়ার জন্য আর কি বাধ্য করলাম। ওরা ওই দিনকে চলে গেল। তো সাধারণত রাত্রেবেলা আমি ম্যাক্সিমাম দিনে আয়াতুল কুরসি করে ঘুমাতাম। আমার যে সন্তান ছিল ওকেও আমি আমার কাছে নিয়ে ঘুমাতাম। তো মাঝে মধ্যে কিছু কিছু দিন মরিয়ম আসতো না রাত্রেবেলা। তো ওরকমই এক রাত্রেবেলা সম্ভবত আমি সেদিনকে নাপাক ছিলাম বা আয়াতুল কুরসি পড়ে ওযু করে ঘুমাতে আমার মনে নাই, বা আমি মাঝে মধ্যে কোরআন তিলাওয়াত করতাম। তো ওই অবস্থায় ওদিনকে আমার কোনো কিছু করতে মনে নাই, সম্ভবত টায়ার্ড লাগছিল, এরকম অবস্থায় ঘুমাই গেছি। তো ওদিনকে হচ্ছে জিনেরা সুযোগ নিছে, আমাকে এবং আমার মেয়েকে দুজনকেই ওইখান থেকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি দেখলাম যে আমি এবং আমার মেয়ে একটা অন্ধকার রুমের ভিতরে শুয়ে আছি, এবং একটা কারাগারের মতো জায়গা। তো এখানে বসে আমি অনেক চিৎকার চেঁচামেচি করছি যে কে আমার দরজা খোলো, আমাকে ওইখান থেকে বের হতে দাও। কেউ কোনো কথা শুনছে না। কিছুক্ষণ বাদে একটা জিন আসলো, এসে বলল যে তোমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে, তোমাদের বিচার হবে। তো কিছুক্ষণ বাদে 2 জন জিন আসলো, বড় লম্বা, 7 ফুটের মতো লম্বা, বেশ সুঠাম দেহ, দানবের মতো। তারা আমাকে নিয়ে যেতে লাগলো। আমার সন্তান তখন আমার কোলের মধ্যে, ও আমাকে ধরে বসে আছে। ওর চোখ দুটো ওর একদম মায়ের মতো হয়েছে, একদম নীল বর্ণের চোখ। তো আমাকে তখন ওই অবস্থায় নিয়ে যাওয়া হলো ওই দরবারে, যে দরবারে মূলত হচ্ছে গিয়ে সমস্ত কিছু হয়। নিয়ে যাওয়ার পর আমাকে আমার শ্বশুর মশাই, তাকে আমি চিনিও না তখন পর্যন্ত, নিয়ে যাওয়ার পর আমাকে বলতেছে যে তোর সাহস তো কম নয়, তুই আমার মেয়ের সঙ্গে ঘোরাফেরা করিস। আর ততক্ষণ পর্যন্ত মরিয়ম কিন্তু কিছুই জানে না। এর আগে যা ঘটনা ঘটছে আমি মরিয়মকে কিছু বলি নাই আসলে। তো মরিয়ম যখন বিষয়টা জানলো, দৌড়াইতে দৌড়াইতে আসছে, আমাদেরকে এখানে বেঁধে রাখছে। তো
আমার কোলে যে সন্তানটা ছিল ওই সন্তানটা হচ্ছে গিয়ে মরিয়মকে দেখে আম্মু বলে উঠলো, বলে আমার কোল থেকে উড়ন্ত অবস্থায় ওর করে চলে গেল। এর আগে এরকমটা হয় নাই যে ও উড়ে ওইখানে চলে গেছে। চলে যাওয়ার পর মরিয়ম তখন ওকে জড়িয়ে ধরে কুচু মুখিয়ে বলল, মা তুমি এখানে কেন, তোমার বাবাকে কে নিয়ে আসছে এখানে ধরে? তো এই কথা যখন আমার শ্বশুর মশাই জানতে পারলেন, জানার পর তিনি বললেন, কি মা মানে, এটা কার মেয়ে? মরিয়ম তখন তার বাবাকে বলল, বাবা আমি জানি তুমি রাগ করবা, কিন্তু সত্যি কথা বলতে তোমার সত্যি কথা জানা জরুরি। এটা হচ্ছে আমার মেয়ে এবং ও হচ্ছে আমার জামাই। আমি একে বিয়ে করেছি এবং এটা আমাদের সন্তান। এই কথা শোনার পর মরিয়মের আব্বা কিছুটা মানে একটু রাগবাগ করলো এবং বলল, এত বড় সাহস, আমাকে না জানিয়ে একটা মানুষকে বিয়ে করেছিস, তোদের সন্তানও হয়েছে, আমরা কিচ্ছু জানি না, এটা আবার কেমন কথা? তখন মরিয়ম বলল, তুমিই শুধু জানো না, তাছাড়া সবাই জানে, চাচি চাচা মা এবং সবাই জানে। মা তো মাঝে মধ্যে আমাদের সংসারে বেড়াতে যায়। এই কথা বলার পর পুরো বাড়ি মানে সম্পূর্ণ ঘর স্তব্ধ, সবাই চুপচাপ করে আছে। ওইখানকার যে রাজা আছে তিনিও ওইরকমভাবে চুপচাপ ওইরকমভাবে রইলেন, বসে রইলেন, মানে যে সর্দার আর কি। তো তখন বলল যে, থাক, এটা তোমাদের নিজেদের পারিবারিক মামলা ভাই, আমি চলে গেলাম, তোমরা নিজেরাই সর্ট আউট করো। মূলত ওকে বিচার করার জন্য ডেকে নিয়ে আসা হয়েছিল। তারপর সকলে চলে গেল। উনি তখন বসে আছে, আমার শ্বশুর মশাই বসে থাকার পর বললো, আমি এত কিছু জানি না, এত কিছু হয়ে গিয়েছে মাঝখানে, তোরা এখন এখান থেকে বেরিয়ে যা। তো উনি খুব রাগ করেছিল। আমি তখন বললাম যে, আব্বা আমাদেরকে মাফ করে দেন, আমরা মূলত ভয়েই কিছু করিনি। তখন সে বলল, দেখো তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমি ভেবেছিলাম হয়তো তুমি আমার মেয়ের সঙ্গে মেলামেশা করো বা মেয়েকে বশ করেছো এরকম কোনো কিছু, কিন্তু মাঝখানে এত বড় ঘটনা ঘটে গিয়েছে আমি আসলে কল্পনা করতে পারি নাই বা আমি জানিও না। তুমি ভালো হয় এখান থেকে চলে যাও, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না বা তোমাদের সঙ্গে কারোর সঙ্গে কথা বলতে চাই না। তো এই অবস্থায় তখন আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়, আমার স্ত্রী সমেত। এবং আমার যে শাশুড়ি ছিলেন তিনি আমাকে বললেন, বাবা থেকে যাও, রাগ করে না। আমি বললাম, রাগ করার কিছু নেই, উনি তো আমাদেরকে আসলে গ্রহণ করতে চাচ্ছেন না। বা তারপর মরিয়ম বলে কি যে, আব্বা আসলে আমাদেরকে হয়তো বুঝতে চান না বা আমাকে এরকম ইয়ে করতে চান নাই, তো এখানে থেকে তো আমার কোনো লাভ নেই মা, আমি চলে যাই, আমার ওইখানে ভালো ইয়া আছে, তাছাড়া আমার জিনের জগতে একটা বাড়ি আছে, তুমি নিজেই দেখেছো, তোমার যদি মনে চায় তাহলে তুমি মাঝে মধ্যে যেও, তোমার নাতিকে দেখতে যেও। তো আমার মেয়ে তখন আমার কোলে, আমরা ওইখান থেকে চলে আসি একটা ঘোড়ার উপর চেপে, যে ঘোড়াটা আমাদেরকে নিয়মিত যাতায়াত করতো। তো এই অবস্থায় তখন আমরা আমাদের জগতে চলে আসি। আসার পর ওইখান থেকে আমরা এখন আমার মাওলানা শেষ হয়েছে মাঝখানে। তারপর ওর নানি যান, মানে হচ্ছে যে আমার শাশুড়ি আম্মা, তিনি আমাদের বাড়িতে আসেন। আমি এখন বর্তমানে একটা বড় মাদ্রাসায় শিক্ষকতা করি, পাশাপাশি আমি সেখানকার মসজিদে নামাজ পড়াই। আমার স্ত্রী যে একটা জিন, আর পাশাপাশি আমার একটা সন্তান আছে, কন্যা সন্তান, সেটাও যে একটা জিন, এটা সম্পর্কে অনেকেই জানেন না বা কেউই জানে না বলতে গেলে। আমার স্ত্রী সবসময় আমার বাড়িতে থাকে, আমি একটা বাড়ি করেছি সেখানেই থাকে এবং বড় প্রাচীর দিয়ে করেছি যাতে করে কেউ দেখতে না পারে, এবং এরকমভাবে করেছি যাতে করে আমরা নিরাপদে থাকি। আমার কন্যা সে জিনের গুণাগুণ নিয়ে বড় হয়েছে, তার মধ্যে বুদ্ধিমত্তাও বেশ খানিকটা আছে। আমি ওকে বাসায় কোরআন পড়া শেখাই, জেনারেল লাইনে ভর্তি করিনি অথবা মানুষের জগতে যাওয়াও শিখাইনি। তো আমার কাছে একটা জিনিস আফসোস লাগে যে আমার যে শ্বশুর মশাই আছেন উনি এখন পর্যন্ত আমাদেরকে মেনে নেননি বা আমাদেরকে জিনের জগতে যাওয়ার জন্য উনি মানা করেন যে যাওয়ার দরকার নেই। আমাদের জিনের ওইখানে বাড়ি আছে, ওই বাড়িতে আমরা থাকি, আমরা বিভিন্ন সময় ওইখানে বেড়াতে যাই, আর ম্যাক্সিমাম টাইম এখানে থাকি। আমার স্ত্রী এবং কন্যা ওরাও মাঝে মধ্যে এখানে যায়। আমার মেয়েটা বড় হয়েছে বেশ খানিকটা এবং দেখতে বেশ মাশাআল্লাহ বেশ সুন্দরী, ওর মায়ের মতোই। তো ওরা ওইখানেই থাকে, আমি ওখানে যাই, আবার এখানেও আসে। সব মিলিয়ে বলতে গেলে আমার জীবনটা এরকমভাবেই আসলে পাল্টেছে বা এরকমভাবে আমি সুখ খুঁজে নিয়েছি। বিষয়টা সম্পর্কে আমার মা বাবা আর দাদি তো মারা গিয়েছিল মাঝখানে, দাদি জানেন না বিষয়টা। মা বাবা ভাই বোনেরা সমস্ত কিছু সবাই জানে যে আমার স্ত্রী একটা পরী এবং আমার আব্বা আম্মাকে ওরা খুব বেশি ভালোবাসে। আমি আগে থেকে স্বাবলম্বী হয়েছি, মা বাবার দুঃখ দুর্দশা হয়তো দূর করতে পেরেছি একটু হলেও, এবং সব বিষয়ে বলতে গেলে আসলে আমরা এখন ভালো আছি, খুব সুখে আছি। একটা বিষয় আক্ষেপ, সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই, উনি আমাদেরকে মেনে নেননি এখন পর্যন্ত। অনেক সময় মরিয়ম আমাকে বলে যে আমার বাবা আমাকে মেনে না নিলে আসলে আমার মনেও শান্তি পাবো না, আমার খুব খারাপ লাগবে। বাবা একটা বিষয় মেনে নেননি যে তাকে জানায়নি, আর তাছাড়া মানুষকে বিয়ে করেছে, মানুষ তো খুব বেশি বছর বাঁচে না, এটাও একটা শঙ্কার বিষয়। এই জন্যই হয়তো তিনি রাগ করে আছেন। তবে শাশুড়ি মশাই দেখা করতে আসেন। তারপর হচ্ছে আমার যে হুজুর যে ছিলেন হাফেজি পড়াকালীন সময়, সেই হুজুর বিষয়টা সম্পর্কে জানেন। হুজুরকে আমি মাঝে মধ্যে দাওয়াত দেই, আর আমার এক চাচাতো ভাই আছে, ও এই বিষয়টা সম্পর্কে জানে। তো সব মিলে বলতে গেলে এই হচ্ছে আমার জীবনের ঘটনা এবং আমরা খুব সুখে আছি, আনন্দে আছি।
ভালো আছি। আমাদের জন্য সকলে দোয়া করবেন এবং আমরা যেন আজীবন এরকম সুখের শান্তিতে বসবাস করতে পারি, স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, সেটার জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আজকের এই ঘটনাটি আপনারা ভালোবেসেছেন, ভালো লেগেছে। ঘটনাটি যশোর থেকে আমাদের কাছে পাঠিয়েছিল মিরাজ, এবং মিরাজের জীবনের ঘটনাটা শুনলাম। তার একজন পরিস্ত্রী আছে, সন্তান আছে, এবং সে এখনও তার শ্বশুরমশাইয়ের জন্য অপেক্ষা করছেন যে তিনি রাগ ভেঙে তার কাছে আসবেন। দোয়া করি যেন তার শ্বশুরমশাই তিনি যেন তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে একত্রিত করে নেন। আসলে পরিবার একটা খুব বড় বিষয়। পরিবারের মধ্যে থেকে পরিবারের মধ্যে রাগবাগ করাটা ঠিক না। আমি অবশ্যই তাদের জন্য দোয়া করি, আপনারা সকলে দোয়া করবেন। তো এই ছিল মিরাজের জীবনের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলের নতুনভাবে যাত্রা শুরু হলো, সেই যাত্রাটা আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, বেশি করে কমেন্ট করবেন। তাহলে আপনাদের জন্য বড় বড় ভিডিও নিয়ে আসবো, বড় বড় গল্প ঘটনা আপনাদের জন্য আমি নিয়ে আসবো। আশা করি আপনারা সেগুলো পছন্দ করবেন। যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে আমাদেরকে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন। পুরো ঘটনায় আমি গল্প পাঠে ঘটনা শোনাতে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম, আপনাদের প্রিয় হোস্ট। আপনারা যারা আমাদের ফেসবুক পেজটি লাইক করেননি অবশ্যই ফেসবুক পেজে লাইক করে আসুন। আমাদের ফেসবুক পেজে নিয়মিত ঘটনা শেয়ার করা হয়, আপনারা চাইলে সেখান থেকে আমাদেরকে শুনতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।